হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা দেখে নাও। এই ধরনের প্রশ্ন তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে প্রচুর পড়েছে। আর আজকে তো তোমাদের রেলওয়ে এনটিপিসির রেজাল্ট, রিভাইজ রেজাল্ট পাবলিশ হয়েছে, তোমরা জানো। এবং সেই রেজাল্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের রেলওয়ে যা বলেছে সেই অনুযায়ী কিন্তু রেলওয়ে করেছে। ঠিক আছে, সুতরাং এটা ভালো ব্যাপার। দেখো, এক্সের ভ্যালু কী এইটা তোমাদের এখানে বার করতে বলেছে। তো আমরা রেজাল্ট নিয়ে পরে কথা বলছি। তো 5 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এত বড় একটা রাশি রয়েছে। একে আগে নর্মাল উপায় কীভাবে সলভ করবো? দেখো, আমরা জানি যে সার্ডের নিয়ম অনুযায়ী, সার্ড বা ইন্ডাইসের যে নিয়ম আছে সেই অনুযায়ী আমরা কী জানি? আমরা জানি যে গুণের সময় পাওয়ারে যোগ হয়। তার মানে এই রাশিটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ আছে, আর গুণের সময় পাওয়ারে যোগ হতে পারে। তো 5 নিয়ে নিলাম, এক্স প্লাস ওয়ান করে দিলাম, সেটা হতে পারতো। ঠিক আছে, প্লাস পরের রাশিটাকে আমরা কি লিখতে পারি? 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার ওয়ান। ঠিক আছে, গুণের সময় পাওয়ারে যোগ হয়, তাই করি এখানে করা আছে। এবার দেখো, 5-এর মাথায় এক্সটাকে রাখছি, আর 5 টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে কী লেখা যায়? 1/5 লেখা যায়, প্লাস এটাকে 5 টু দি পাওয়ার এক্সই রাখছি, আর এটা 5 হয়ে যাচ্ছে। এবার আমরা যদি 5 টু দি পাওয়ার এক্সকে কমন নিই, আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে 1/5 প্লাস 5। ঠিক আছে, এই আমাদের আসছে। আর এইটা ইকুয়াল টু কিন্তু এটা দেওয়াও ছিল, আমরা সেটা লিখিনি এখানে, এইটা দেওয়া ছিল। এখানে আমি তোমাদের ঘড়ি চালাইনি, নেক্সট বার থেকে তোমাদের ঘড়ি চলবে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমরা ক্যারিকেচার একটু করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 26-এর 5 আমাদের এখানে আসছে, এত টু দি পাওয়ার 16,250 আছে। ঠিক আছে, এবার যদি তুমি কাটাকুটি করো, 26 দিয়ে রেখে কাটলে দেখবে 625 আসছে। ঠিক আছে, তাহলে 5 টু দি পাওয়ার এক্সের যে ভ্যালু হচ্ছে সেটা আমার কি হচ্ছে? 625, আর অলরেডি ওদিকে একটা 5 আমার আছে। দেখো, 625 বলতে বোঝায় 5-এর মাথায় 4। ঠিক আছে, আর ইন্টু একটা 5-এর মাথায় 1। আবার দেখতে পাচ্ছি আমরা বেস সেম, তো পারে যোগ হয়ে যাবে, তার মানে 5 টু দি পাওয়ার 5 আসছে। এবার দেখো, ডান পক্ষে আমাদের 5 টু দি পাওয়ার 5 আছে, আর বাম পক্ষে আমাদের আছে 5 টু দি পাওয়ার এক্স। তার মানে এক্সের ভ্যালু এখানে কত দাঁড়াচ্ছে? 5 দাঁড়াচ্ছে। বেস আমাদের এখানে দুটোরই 5, এটারও 5, এটারও 5। ওপরে এক্স আছে, আর এখানে আছে 5 টু দি পাওয়ার 5, তাহলে এক্সের ভ্যালু কী দাঁড়াচ্ছে? 5 দাঁড়াচ্ছে। দ্যাট ইজ ওয়াই এখানে অ্যান্সার আমাদের কী হবে? এক্স টু দি পাওয়ার 5, মানে এক্সের ভ্যালু কী দাঁড়াবে? 5 দাঁড়াবে আমাদের এখানে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো অঙ্কটা, এটা হচ্ছে বেসিক পার্ট। এবার আমরা যদি অপশান টেস্টের মাধ্যমে যাই, তাও আমরা এখানে সলভ করতে পারবো। তুমি দেখবে অপশান টেস্টের মাধ্যমে যদি যাই, তুমি দেখবে যখনই তুমি 5 টু দি পাওয়ার 5 মাইনাস 1 বসাবে, এই জায়গায় যখনই তুমি 5 টু দি পাওয়ার 5 মাইনাস 1 বসাবে, 5 টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে কি? 5 টু দি পাওয়ার 4। ঠিক আছে, 5 টু দি পাওয়ার 4 মানে কত? এখানে হবে 625। ঠিক আছে, অপশান টেস্টের মাধ্যমে যদি তুমি যাও, এইটা তোমার কি দেবে? 5 টু দি পাওয়ার 4 দেবে। ঠিক আছে, আর 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মানে এখানে তোমাদের কী দেবে? 5 টু দি পাওয়ার 6। এবার 5 টু দি পাওয়ার 6 মানে কি? 625 ইন্টু 25। 5 টু দি পাওয়ার 6 মানে কি? 625 ইন্টু 25 করে দেখে নেবে, অ্যান্সার তোমাদের এইটা আসবে। ঠিক আছে, সুতরাং অপশান টেস্টের মাধ্যমে কিন্তু তুমি যেতে পারো। তবে আমি বলবো বেসিক নিয়মে গেলে আমার মনে হয় অপশান টেস্ট থেকে তাড়াতাড়ি হবে। তোমরা অপশান টেস্ট দিয়ে করতে পারো, এখানে সবাই অপশান টেস্ট দিয়েই করবে, কিন্তু বেসিকে গেলে আমার মনে একটু তাড়াতাড়ি হবে যদি কয়েকটা স্টেপ জাম্প দিতে পারো। ঠিক আছে, লাস্ট দুটো স্টেপে যদি তুমি স্ট্যান্ডার্ড নিয়মটাকে ফলো করতে পারো, তাহলে লাস্ট দুটো স্টেপ করলে কিন্তু তোমার এখানে অ্যান্সার চলে আসে। একটু প্র্যাকটিস করে ফেলবে, এই ধরনের অঙ্ক পড়তে পারে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। দেখো, বলেছে চক্রবৃদ্ধি সুদের হারে জমা হওয়া 12,000 টাকার পরিমাণ 5 বছরের শেষে দ্বিগুণ হয়ে যায়, 15 বছরের শেষে রাশিটি কত হবে? ঠিক আছে, এই তোমাদের সলিউশন, তোমাদের মানে অপশান রয়েছে। চলো নিজেরা ট্রাই করো। টাইম স্টার্টস নাও। 10 সেকেন্ডের প্রশ্ন, একদম 10 সেকেন্ডের প্রশ্ন। আমরা সলভ করবো, দেখবে এটা মুখে সলভ হয়ে যায়, পেন অ্যান্ড পেপার ছোঁয়ানোরও দরকার নেই, মানে নেওয়ারও দরকার নেই। আমি 25 সেকেন্ড দেবো তোমাদের। চলো 30 সেকেন্ড। টাইম ইজ ওভার। দেখো অ্যান্সার দেখে নাও। অ্যান্সার তোমাদের হবে 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তার মানে 15 বছরে 8 গুণ হবে। তার মানে 12,000-এর সঙ্গে 8 গুণ করলে যা হয়, অর্থাৎ 96,000 টাকা তোমাদের অ্যান্সার হবে। দেখো মুখে হলো। কি বলেছে? 5 বছরে তোমাদের কি বলছে? দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, 15 বছরে শেষে রাশিটা কত হবে? দেখো আমি একটা শর্ট ট্রিক দেখাচ্ছি, মাথায় রাখবে এটা।
15 বলতে কি বোঝো? এখানে যে 5 দেওয়া আছে তার সঙ্গে তোমাকে কি করতে হবে, 3 গুণ করলে তবেই তুমি 15 পাও, রাইট? এখানে যে 2 আছে মানে দ্বিগুণ মানে 2, তাহলে 2-এর মাথায় এই 3টা বসিয়ে দেবে, এই পাওয়ারটা বসাবে। তাহলে বেসিক্যালি 15 বছরের শেষে রাশিটা হবে 8 গুণ। 2-এর মাথায় কিউব মানে কত? 8 গুণ। ঠিক আছে, এবার যেটা দেওয়া আছে তার সঙ্গে 8 সিম্পলি তুমি কি করো, গুণ করে দাও। অ্যান্সার তোমার কত হবে? 96,000 টাকা। ফার্স্ট স্টেপ আমি কি করলাম, 15 বলতে কি বোঝায়, এখানে যে বছর দেওয়া আছে, এই যে বছর, তার সঙ্গে আমি 3 গুণ করলে আমি 15 পাচ্ছি। এবার এই 3টাকে নাও, আর এখানে যত গুণ হচ্ছে তার মাথায় পাওয়ারে বসাও। 2-এর মাথায় 3, তাহলে কত হচ্ছে? 8 গুণ। অর্থাৎ 15 বছরের শেষে যে রাশিটা সেটা 8 গুণ হয়ে যাবে। যে এখানে যে 12,000 টাকা আছে তার সঙ্গে 8 গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যদি এর শর্ট ট্রিকটা এলো কীভাবে, ঠিক আছে, কারণ অনেকেই বেসিক না বুঝে ভাবে ও স্যার তো শর্ট ট্রিক দিয়েছে, হিরো হয়ে গেলে মানে হিরো হয়ে গেছেন স্যার, এমন কিছু নয় ব্যাপারটা। ঠিক আছে, তোমাকে বুঝতে হবে, হিরো হওয়ার জন্য কেউ আসে না। দেখো ব্যাপারটা কি তোমাকে বলে দিচ্ছি, ভালো করে বোঝো। 5 বছর, প্রথম 5 ইয়ার, ফার্স্ট 5 ইয়ার, প্রথম 5 ইয়ারে সাপোজ ধরো তোমার কাছে একটা 1 টাকা আছে। প্রথম 5 বছরের শেষে সেই 1 টাকাটা কত হয়ে যাবে? 2 টাকা হয়ে যাবে, কারণ দ্বিগুণ বলেছে, একের সঙ্গে 2 গুণ করলে তবেই 2 টাকা হয়। নেক্সট 5 ইয়ারে, প্রথম 5 ইয়ারে যদি এটা হয়, নেক্সট 5 ইয়ারে কী হবে? এই 2 টাকাটা যেটা তুমি 1 টাকা রেখেছিলে, তো এখন তো তোমার কাছে 2 টাকা আছে 5 বছরের শেষে, এই 2 টাকাটা কী হয়ে যায়? আবার দুগুণ হবে, মানে 4 হয়ে যাবে। পরবর্তী 5 ইয়ারের শেষে কী হবে? এই যে 4 টাকাটা যেটা তোমার কাছে এখন ছিল, সেটা তুমি আবার পরবর্তী 5 বছরের জন্য ইনভেস্ট করেছো, সেটা কী হয়ে যাবে? আবার দুগুণ হয়ে যাবে, অর্থাৎ 8 হয়ে যাবে। ছিল দেখো প্রথমে 1, হয়ে গেছে 8। এবার এই পর্যন্তই থামছি কেন? দেখো 5 আর 5-এ 10 আর 5-এ 15, আমাকে 15 বছর করতে বলেছে, তো 15 বছর আমার হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো ছিল 1, হয়ে গেছে 8, দেখতে পাচ্ছ 1 টাকা থেকে সেটা 8 টাকা হয়ে গেছে, মানে কগুণ হয়েছে? 8 গুণ হয়েছে। এটা রেশিও। এবার এই 1 টাকা তো আমাদের কাছে দেয়নি, আমাদের বলেছে 12,000 টাকা, তাহলে 12,000 টাকাও 8 গুণ হয়ে যাবে। 1 টাকা যদি 8 গুণ হয়, 12,000 টাকাও 8 গুণ হয়ে যাবে। অ্যান্সার আমাদের কী হবে? 96,000 টাকা উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এবার যদি বলতো সাপোজ যদি বলতো যে 20 বছরের শেষে কী হবে, দেখো 20 বছর শেষে কী হবে, তুমি দেখতেই পাচ্ছ আমরা 15 পর্যন্ত নিচে, আর একটা 5 ইয়ার হতো, তখন কী হতো? 8টা আবার দুগুণ হতো, মানে 16, তার মানে 1 টাকাটা তখন হয়ে যেত 16 গুণ। ঠিক আছে, যদি এখানে 12,000 টাকা থাকতো, 12 সঙ্গে তখন কী করতাম? 16 গুণ করে দিতাম। হলো ক্লিয়ার? এভাবেও করতে পারো। প্রথমে একটা শর্ট ট্রিক দেখালাম যেটা এখান থেকেই এসছে, সেটাও তুমি ডিরেক্টলি ট্রাই করতে পারো। ওকে, চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন সমাধান করো, নিজেরা ট্রাই করো। সিম্পলি গুণ এখানে, কিন্তু গুণটাকেও পেন অ্যান্ড পেপার ছাড়া করা যায়। ঠিক আছে, আমি এখানে তোমাদের দেখাচ্ছি, এই গুণটা সবাই করতে পারবে। আমি দেখাচ্ছি যে কী করে আরও শর্টকাটে খুব দ্রুত করতে পারি। ঠিক আছে, চলো টাইম স্টার্টস নাও। 10 সেকেন্ডের মধ্যে এটাকে অ্যান্সার দেওয়া যায়। আমি 25 সেকেন্ড নেব। ওকে, টাইম ইজ ওভার। দেখো অ্যান্সার তোমাদের কী হবে, আমি তোমাদের ফার্স্ট বলি অ্যান্সার তোমাদের কী হবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা 5xy রয়েছে। ঠিক আছে, আমি করেই দেখাই তোমাদের। ঠিক আছে, আমি অপশান তো বলে দিতে পারি, অপশান তোমাদের ফার্স্ট অপশান কারেক্ট হবে। ঠিক আছে, দেখে নাও ফার্স্ট অপশান কারেক্ট কেন হবে আমি বলে দিচ্ছি। দেখো এইটা করার জন্য আমাকে পেন অ্যান্ড পেপার ছোড়ানোর দরকার নেই। দেখো আমি দেখতে পাচ্ছি এটা তো হবেই না, এই যে অপশান 3, এ তো দেখেই কেটে দাও, কারণ এত বড় গুণ দিয়েছে, শুধু ওয়াই স্কোয়ার তো হতে পারে না অ্যান্সার। ঠিক আছে, সো এটা কেটে দাও। এবার দেখো এখানে অপশানগুলোর দিকে ভালো করে তাকাও। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, এখানে এক্স ওয়াই স্কোয়ার রয়েছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই রয়েছে। এবার তুমি যদি শুধু স্কোয়ারগুলোকেও চেক করো, তাও তুমি দেখতে পাচ্ছ 5x স্কোয়ার এর সঙ্গে যখন গুণ হবে, তখন যা পারে হোক না কেন এই এক্সের সঙ্গে তো গুণ হবেই। এই প্রথম এক্স আর দ্বিতীয় এক্স গুণ হবে, তার মানে এক্স স্কোয়ার তো আমার হবেই হবে, এক্স স্কোয়ার তো আমার হবেই হবে, তার মানে এই অপশান আমার এলিমিনেট হয়ে গেল। এবার দেখে নাও ওয়াই স্কোয়ারও হচ্ছে কিনা, কি দেখে নাও তুমি, ওয়াই স্কোয়ারও তোমার হচ্ছে কিনা। ঠিক আছে, যদি ওয়াই স্কোয়ার হয় তাহলে এই অপশানটা আমার এলিমিনেট হয়ে যাবে। তো দেখে নাও 4 দাগ এলিমিনেট হচ্ছে কিনা। তুমি দেখতে পাচ্ছ লাস্টে যদি আমি 6y দিয়ে এটাকে আমি গুণ করি, তাহলে দেখো ওয়াই গুণ হয়ে আমার ওয়াই স্কোয়ার তো দিচ্ছে, আর যা পারে হোক না কেন ওয়াই স্কোয়ার তো আমার হবেই হবে। তার মানে দেখতে পাচ্ছি আমার ফার্স্ট একটাই অপশান আছে যেখানে আমার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে। তো এইটুকু দিয়েই আমি বলতে পারি যে এখানে আমার অ্যান্সার ফার্স্ট অপশান হবে, আর বাকি যে 3টে আছে সেগুলো সব কেটে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো অ্যান্সার আমার কী হবে এখানে, 1 অপশান, ফার্স্ট অপশান উইল বি দ্য কারেক্ট অপশান। এবার যদি কেউ পুরো অঙ্কটাকে দেখতে চাও, চলো তাদের জন্য আমি পুরো অঙ্কটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা তো তোমরা পরীক্ষার সময় কীভাবে করবে, কিন্তু দেখা গেল আরও জটিল কিছু দিল,
চলো পুরো অঙ্কটা দেখা যাক। কী হবে, এই 5x দিয়ে এই 5x দিয়ে আমি কী করবো, এটাকে গুণ করছি। তাহলে 5x দিয়ে এটাকে গুণ করে দেখো 5 কেটে যাবে, তাহলে থাকলো কি এক্স স্কোয়ার থাকলো। আবার এই 5x দিয়ে আমি যদি পরবর্তী রাশিটাকে গুণ করি তাহলে মাইনাস হবে 5x ইন্টু ওয়াই হয়ে মাইনাস 5x ইন্টু ওয়াই হয়ে কী হয়ে যাবে 5xy হয়ে যাবে। আর নিচে আমার কী থাকবে 6 থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি একটা প্লাস দেবো, কারণ আমি এই 6y দিয়ে গুণ করছি, তাই 6y-এর সামনে প্লাস আছে, তো আমার এখানে সেই প্লাস আসবে। 6y দিয়ে যদি আমি এই প্রথমটাকে গুণ করি, কোনটাকে 1/5xটাকে গুণ করি, তাহলে আমার কী আসবে 6xy, আর নিচে আসবে আমার 5। তারপরে এই প্লাসটা এই মাইনাসের সঙ্গে গুণ হয়ে যাবে আমার মাইনাস, এবং দেখো 6 দিয়ে 6কে কাটবো, তাহলে হয়ে যাবে আমার ওয়াই স্কোয়ার। এখান থেকে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, আর লাস্টে আমার ওয়াই স্কোয়ার চলেই এলো। এবার দেখো এখানে আমাদের যে এলসিএম থাকবে সেটা আমাদের 30 থাকবে। 6 দিয়ে 30কে ভাগ করলে হয় 5 দিয়ে উপরে গেলে হয় 25xy, এদিকে হলে 36xy বড়ো, তো প্লাস 11xy, ঠিক আছে। 25 থেকে 36 মানে 36 থেকে 25 বিয়োগ যাবে, তো প্লাস 11xy, এইটা আমাদের অ্যান্সারের মধ্যে আছে। দেখো ঠিক আছে, ক্লিয়ার হলো? দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো পরের প্রশ্ন। দেখো √3 tan 2 থিটা মাইনাস 3 = 0 হলে থিটা এর মান কত? ঠিক আছে, চলো নিজেরা ট্রাই করো। tan 2 থিটার ফর্মুলা ইউজ করতে এখানে হবে না, তার আগে অ্যান্সার সলভ হয়ে যাবে। 3টাকে এদিকে নিয়ে যাও, √3টাকে তার তলায় দিয়ে দাও, দেখো অনেকটা ইজি হয়ে যাবে। 30 সেকেন্ড টাইম দেবো, পারফর্ম করতে হবে, এটাকে মুখে করা যায়। ওকে, টাইম ইজ ওভার। দেখো অ্যান্সার তোমাদের হবে 2 থিটা = 60, তাহলে থিটার ভ্যালু 30 হবে। ঠিক আছে, দেখো কিছুই নয়, দেখো tan 2 থিটাকে এদিকে রাখো, ঠিক আছে, প্লাস 3 হয়ে যাবে, মাইনাস 3টাকে এদিকে আনলে, আর √3টা তলে আসবে। করণীয়সন করো, √3 দিয়ে ওপর নিচে গুণ করে দাও, ঠিক আছে। দেখো √3 গুণ করলে 3 হয়, ওপরে একটা 3 আছে, সেটা কেটে বেরিয়ে যাবে আমার, ঠিক আছে। সো এখানে আমাদের √3 আসবে, তোমার tan 2 থিটার ভ্যালু √3 হয়। এবার দেখো আমরা জানি যে tan 60 ভ্যালু আমাদের √3 হয়, ঠিক আছে। tan 60 ডিগ্রির ভ্যালু আমাদের কি হয় √3 হয়। তার মানে এই 2 থিটার মান আমাদের 60 ডিগ্রি। তাহলে 2 থিটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে থিটার মান কত হবে, 60 দিয়ে এটাকে কাটো, মানে 2 দিয়ে এটাকে কাটো, হয়ে যাবে 30। তাহলে অ্যান্সার আমাদের কী হবে 30 ডিগ্রি। ওই জন্য তোমাদের মনে আছে হয়তো মুখে করার সময় বলেছিলাম 2 থিটা = 60, তাহলে থিটার ভ্যালু কত হবে 30 ডিগ্রি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের পরের প্রশ্ন। দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহুকে একটি বৃত্ত পি বিন্দুতে স্পর্শ করেছে, তার মানে পি হচ্ছে একটি স্পর্শবিন্দু, ঠিক আছে। এবি এবং এসি বাহুকে বর্ধিত করা হয়েছে এবং বৃত্তটিকে যথাক্রমে তারাও কিউ এবং আর বিন্দুতে স্পর্শ করেছে। এ কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এটা একটা উপপাদ্যের মধ্যে পড়ে এবং এক্সট্রা উপপাদ্যের মধ্যে পড়ে, এবং এর অ্যান্সার তোমাদের আমি বলেই দিচ্ছি অ্যান্সার কী হবে, তারপর তোমাদের প্রুভ করে দেখাচ্ছি। এটা তোমাদের সলভ করতে বলছি না, কারণ প্রচুর টাইম লাগার কথা সলভ করতে গেলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটাকে মুখস্থ রাখতে হয়। এরকম ধরনের ক্ষেত্রে মনে রাখবে, যখন এরকম ফর্মুলা তোমাদের বা এরকম অঙ্ক তোমাদের দেবে, কেমন অঙ্ক দেবে আমি একটু এঁকে তোমাদের দেখাই, তাহলে হয়তো বেটার বুঝতে পারবে, ঠিক আছে। এঁকে দেখাই, তাহলে হয়তো বেটার বুঝতে পারবে। দেখো এই হচ্ছে একটা ত্রিভুজ আছে, সাপোজ ধরো, ঠিক আছে, এই হচ্ছে সাপোজ ধরো একটা ত্রিভুজ, এই হচ্ছে ত্রিভুজ। সাপোজ ধরো ত্রিভুজটা হচ্ছে এইটা, আমি নাম দিচ্ছি, এই হচ্ছে আমাদের এ বাহু, এ হচ্ছে আমাদের বি বাহু, এ হচ্ছে আমাদের সি বাহু। এবার একটা বৃত্ত আঁকবো। কি বলেছে ভালো করে দেখো, বিসি বাহুকে একটি বৃত্ত পি কিউ বিন্দুতে স্পর্শ করেছে, মানে বৃত্তটা এইভাবে আঁকতে হবে, এবং বিসি বাহুকে বৃত্তটা কি করবে, একটা পি বিন্দুতে স্পর্শ করবে, ঠিক আছে। চলো বৃত্ত এঁকে নেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ একটা বৃত্ত এঁকে নিয়েছি আমি, এবং বিসি বাহুকে এই বৃত্তটা স্পর্শ করেছে পি বিন্দুতে, এবং এছাড়াও বলা আছে দেখো এবি এবং এসি বাহুকে বর্ধিত করা হলো। এই হচ্ছে এবি বাহু এবং এই হচ্ছে এসি বাহু। এবি বাহুকে বর্ধিত করা হয়েছে এবং এরাও বৃত্তটাকে কি করেছে, কিউ বিন্দুতে স্পর্শ করেছে। আর এসি বাহুকে বর্ধিত করা হয়েছে এবং কিন্তু আর যে তোমাদের বিন্দু তাতে স্পর্শ করেছে, ঠিক আছে।
এবং তোমাদের কি বলতে বলা হচ্ছে, তোমাদের বলা হচ্ছে একিউ এর দৈর্ঘ্য, এই যে একিউ এর দৈর্ঘ্য সমান সমান কী, ঠিক আছে, একিউ এর দৈর্ঘ্য সমান সমান কী। দেখো একিউ এর যে দৈর্ঘ্য হয় মনে রাখবে, এই যে ছোট ত্রিভুজটা আছে সবুজ কালারের, তার যে পরিসীমা হয় তার অর্ধেক হয়, ঠিক আছে। পরিসীমা বলতে কি বোঝো, এবি বাহু প্লাস বিসি বাহু প্লাস এসি বাহু, এই তিনটে বাহুর যোগফলের অর্ধেক হবে এই একিউ এর দৈর্ঘ্য, ঠিক আছে। এই তিনটে বাহুর যোগফলের অর্ধেক হয় একিউ এর দৈর্ঘ্য। তো এরকম যদি তুমি কখনো অঙ্ক পাও তো মনে রাখবে একিউ এবং এ আর এই দুটোর যে তোমাদের ইকুয়াল টু কী সেটা বার করতে বলে। একিউ এর দৈর্ঘ্য তোমাদের এবি প্লাস বিসি প্লাস এসি এর অর্ধেক হবে, এ আর এর দৈর্ঘ্য তাই হবে, ঠিক আছে। এবার এটা প্রুফ যদি দেখতে চাও তোমাদের প্রুফ করে দেখানো যেতে পারে। দেখো প্রথমে তোমাদের একটা জিনিস জানতে হবে, ধরো এখানে একটা লাইন আছে, এখানে আর একটা লাইন আছে, ঠিক আছে, এবং এইটা সাপোজ ধরো একটা এক্স আমাদের বিন্দু, এখানে সাপোজ ধরো একটা বৃত্ত আছে, সাপোজ ধরো এখানে একটা বৃত্ত আছে, ঠিক আছে। এই বৃত্তটাকে এক্স বিন্দু দিয়ে যাওয়া রেখা জেড এবং ওয়াই বিন্দুতে ছেদ করেছে। মনে রাখবে এক্ষেত্রে এক্স জেড ইকুয়াল টু এক্স ওয়াই হয়, ঠিক আছে। এক্স জেড ইকুয়াল টু কী হয়, এক্স ওয়াই হয়। এইটা তোমাদের মাথায় রাখতে হবে। কী বললাম, এখানে একটা বৃত্ত আছে, এই যে এই হচ্ছে বৃত্তটা, এই বৃত্তটা এই হচ্ছে তোমাদের স্পর্শক এক্স জেড এবং এক্স ওয়াই, এই দুটো স্পর্শকের কমন বিন্দু হচ্ছে এক্স। এক্ষেত্রে মনে রাখবে এরকম যদি ফিগার দাঁড়ায় তখন মনে রাখবে এক্স জেড আর এক্স ওয়াই কী হয়, ইকুয়াল হয়ে যায়। এটাও প্রমাণ করা যায়, এখানে আর প্রমাণ করছি না, এটা দিয়েই এই অঙ্কটা তৈরি হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এ হচ্ছে একটা কমন পয়েন্ট, এ হচ্ছে একটা কমন পয়েন্ট, এ কিউ এবং এ আর এর দৈর্ঘ্য কিন্তু সমান হবে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে বুঝবে। এ কিউ আর এ আর এর দৈর্ঘ্য সমান হবে, যেমন এখানে এক্স জেড আর এক্স ওয়াইয়ের দৈর্ঘ্য সমান হবে, তেমনই এ কিউ আর এ আর এর দৈর্ঘ্য সমান হবে। সিমিলারলি তুমি যদি বি বিন্দু দিয়ে দেখো, বিপি আর বিকিউ এর দৈর্ঘ্য সমান হবে। কেন, কারণ বি হচ্ছে এখানে কমন, বিকিউ একটা স্পর্শক, পি একটা স্পর্শক, বিকিউ একটা স্পর্শক, বিকিউ এর দৈর্ঘ্য আর বিপি এর দৈর্ঘ্য সমান হবে। সিমিলারলি সি বিন্দু দিয়ে যদি দেখো, সিপি এবং সি আর এর দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে। এই সেম ফরম্যাটে এক্স জেড এবং এক্স ওয়াই দৈর্ঘ্য যে কারণে সমান হচ্ছে, সেম কারণে এ কিউ এবং এ আর এর দৈর্ঘ্য সমান হবে, সেম কারণে বি কিউ আর বিপি এর দৈর্ঘ্য সমান হবে, সেম কারণে সিপি এবং সি আর এর দৈর্ঘ্য সমান হবে। আশা করি বুঝতে পারছো। তো এই ব্যাপারটা তোমাকে জেনে রাখতে হবে, যদি জানো তাহলে তুমি অঙ্কটা করতে পারবে, না হলে কিন্তু অঙ্কটা তুমি করতে পারবে না, ঠিক আছে। বোঝা যাচ্ছে আশা করি। এবার চলো অঙ্কটা আমাদের একটু সলভ করে নেওয়া যাক। ওকে, এটা তোমাদের তো কনসেপ্ট বললাম, এবার এই কনসেপ্টের উপর বেস করে অঙ্কটা কেমন হয়, তার মানে আমরা কী কী সমান হচ্ছে আগে লিখে নিই। যেমন এ কিউ ইকুয়াল টু আমাদের এ আর, এটা আমাদের সমান হবে, ঠিক আছে। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, বি কিউ ইকুয়াল টু আমাদের বিপি হবে, ঠিক আছে। নেক্সট আমাদের কি সমান হবে, সিপি ইকুয়াল টু আমাদের সিআর হবে, ঠিক আছে। এই তিনটে আমাদের ইকুয়াল হবে, তিনটে আমাদের কী হবে, ইকুয়াল। এই তিনটে ইকুয়াল, এটা জেনে তোমাকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে, এটা জেনে তোমাকে অঙ্কটা করতে হবে। এবার দেখো আমি যদি এই যে এ বি প্লাস বিসি প্লাস এসি লিখি, মানে এটাই দিয়েই তো আমাদের এখানে প্রকাশ করেছে, দেখো অপশানগুলোতে তাই রয়েছে, তার মানে এটা কি পরিসীমা। তো আমি যদি এই ত্রিভুজে একটু আস্তে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় বলতে চাচ্ছিলাম, এ বি প্লাস বিসি প্লাস এসি, ঠিক আছে। যদি আমি এই তিনটেকে দেখি, তাহলে দেখো এবিকে যদি আমি এবি রাখি, বিসিকে আমি কি লিখতে পারি, দেখো বিসি বলতে কি বোঝাচ্ছে, এই যে বিসি বলতে কি বোঝাচ্ছে, বিপি এবং পিসি এর যোগফল। তো বিসির জায়গায় আমি লিখতে পারি বিপি প্লাস পিসি। বলো লিখতে পারি কি পারি না, পারি। আর দেখো এসিকে আমি কি লিখতে পারি, যে এসিকে আমি কি লিখতে পারি, দেখো এসি বলতে কি বোঝাচ্ছে, এই যে এসি বলতে কি বোঝাচ্ছে, দেখো এ আর থেকে, এই যে এ আর থেকে আমি যদি সি আর বাদ দিই তাহলে আমি এসিকে পাবো। তো তুমি লিখতে পারো প্লাস এসি মানে কি, তার মানে এ আর মাইনাস সি আর। এসি বলতে কি বোঝাচ্ছে, এ আর মাইনাস সি আর, ঠিক আছে। আর এবিটাকে যেমন আছে এবিকে তুমি তেমন রেখে দাও, ঠিক আছে। এবি তোমার যেমন আছে এবিকে তুমি তেমনই রেখে দাও, ঠিক আছে। তাহলে এবি তো এবিই থাকলো, বিসি ইকুয়াল টু কী লিখেছি, বিপি প্লাস পিসি। আর এসিকে কীভাবে প্রকাশ করেছি, এ আর মাইনাস সি আর, ঠিক আছে। এসিকে আমি কী প্রকাশ করেছি, এ আর মাইনাস সি আর। বলো বুঝলে কিনা এইটুকু কারোর কোনো অসুবিধা নেই,
ওকে, এবার দেখো একটা জিনিস, এই যে সিআর আমি লিখেছি ভালো করে দেখো, এই যে আমি, চলো কালি চেঞ্জ করে নিই বুঝতে তোমাদের সুবিধা হবে। এই যে আমি সিআর লিখেছি, এই যে সিআর, এই সিআর আর এই সিপি তো সেম, এই দেখো এই যে সিআর আর সিপি সেম, ঠিক আছে, আর সিপি মানে পিসি, এই সিপি আর পিসি তো সেম। তার মানে আমি এখানে এক লাইন করে দিই, তোমাদের সুবিধা হবে, তোমাদের সুবিধার্থে এক লাইন করছি, করা দরকার নেই, কেটে দেওয়া যায় ইজিলি, ঠিক আছে। এবি প্লাস বিপি প্লাস, এটাকে আমি সিপি লিখছি, পিসিটাকে আমি সিপি লিখে নিলাম, প্লাস এআর, ঠিক আছে, মাইনাস এটাকে আমি কি লিখতে পারি, সিপি লিখতে পারি, ঠিক আছে, এটাকে আমি কি লিখতে পারি, সিপি। সিআর মানেই কি তোমার সিপি। দেখো এই সিপি আমার উড়ে গেল, ভালো করে বোঝো, সিপি আমার কি হলো, উড়ে গেল। ওকে, আরেকটা জিনিস ভালো করে দেখো, এই যে বিপি, এই বিপি মানে বিকিউ, এই যে বিপি মানে বিকিউ, বলো ইয়েস অর নো বলো, বিপি আর বিকিউ তো সমান, বিপি আর বিকিউ তো সমান। আর এআর মানে হচ্ছে একিউ, এবি প্লাস বিপিকে আমি লিখছি বিকিউ, ঠিক আছে, আর এআরকে আমি লিখছি একিউ, এআরকে আমি কি লিখছি, একিউ, ঠিক আছে। এবার দেখো এবি আর বিকিউ, এই যে এবি আর বিকিউ মিলেও তো একিউ তৈরি হয়, ভালো করে দেখো, এ বি আর বিকিউ মিলে এই লাইনটা তৈরি হচ্ছে একিউ, তার মানে এই দুটো লাইন মিলে আমার তৈরি হলো একিউ, আর ওদিকে অলরেডি আমার একটা একিউ আছে, ওদিকে অলরেডি আমার একটা একিউ আছে, তার মানে ইকুয়ালটা আমার কী হলো, টু একিউ তৈরি হলো, কি তৈরি হলো আমার, টু একিউ আমার তৈরি হলো, ভালো করে দেখো টু একিউ তৈরি হলো। এবার এই যে টু একিউ আমি পেলাম, এই টু একিউ আমি কোথা থেকে পেলাম, এইটা লিখেছিলাম, এইটা হচ্ছে আমার ফার্স্ট লাইন ছিল, দিস ওয়াজ আওয়ার ফার্স্ট লাইন, দিস ওয়াজ আওয়ার সেকেন্ড লাইন, এটা আমাদের থার্ড লাইন, এটা আমাদের ফোর্থ লাইন। তার মানে আমরা দেখতে পাচ্ছি এবি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু আমাদের টু একিউ এসছে, বলো এসছে কিনা। আমি আর একবার এই লাইনটাকে লিখে দিচ্ছি, তার মানে কী পাচ্ছি, এবি প্লাস বিসি প্লাস এসি, এইটা ইকুয়াল টু আমি পাচ্ছি কি, টু একিউ। তার মানে একিউ এর ভ্যালু আমার কি হবে, একিউ এর ভ্যালু আমার হবে এবি প্লাস বিসি প্লাস এসি তার হাফ। এই দেখ প্রুভ হয়ে গেল, বলো প্রমাণ হলো কি হলো না, প্রুভড, ঠিক আছে, প্রুভড হয়ে গেল। ওকে, ক্লিয়ার হলো। একিউ ইকুয়াল টু তাহলে কী হলো, এবি প্লাস বিসি প্লাস এসি বাই টু, এই হচ্ছে আমার একিউ এর ভ্যালু দাঁড়ালো, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রমাণ করা যায়, তবে এটা বৃত্তের যে স্পর্শক তার উপর বেস করে এই অঙ্কটাকে টোটালি দেওয়া হয়েছে। ভাবা যায় না এরকম অঙ্ক তোমাদের এনটিপিসিতে পড়েছে, এনটিপিসিতে পড়ার প্রশ্ন বলা যায় না গ্রুপ ডিতেও পড়তে পারে, বৃত্তের উপর ভালো ভালো প্রশ্ন পড়েছে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, এটা একটা পাটিগণিত, চলো নিজেরা সলভ করো। একটু বলে দিই অঙ্কটা, বলছে একটি চেয়ার 5% লোকসানে এবং একটি টেবিল 15% লাভে বিক্রি করলে ওভারঅল যে লাভ থাকে সেটা হচ্ছে 300। চেয়ার ও টেবিল দুটোকেই যদি 5% লাভে বিক্রি করা হয় তাহলে 180 টাকা লাভ থাকতো, তাহলে টেবিলের প্রকৃত ক্রয় মূল্য কত, ঠিক আছে। চলো 30 সেকেন্ড। বকবক করবো না, তোমাদের অসুবিধা হয়, নিজেরা সলভ করার ট্রাই করো। থার্টি সেকেন্ড ইজ ওভার এবং অ্যান্সার তোমাদের এর মধ্যে হয়ে যাওয়া উচিত, ঠিক আছে, 2400। চলো দেখো কীভাবে 2400 হচ্ছে সেটা তোমাদের বলে দিই, দেখো জাস্ট মিনিট। বলছে একটি চেয়ার 5% লোকসানে বিক্রি করা হয়েছে, দেখো চেয়ারের জন্য আমি সি লিখছি আর টেবিলের জন্য আমি টি লিখছি, ঠিক আছে। প্রথম যে কেস বলা রয়েছে তাতে বলা হয়েছে 5% লোকসানে বিক্রি করা হচ্ছে, তো আমি 5 লিখছি, -5 কেন লিখলাম, লোকসান কথাটা বলা আছে। আর টেবিলকে কী করা হয়েছে, 15% লাভে বিক্রি করা হয়েছে, ঠিক আছে, টেবিলকে কী করা হয়েছে, 15% লাভে বিক্রি করা হয়েছে। ওকে, প্লাস দিয়ে রাখছি, প্রফিট বলেছে। নেক্সট বলেছে এবং এর ফলে কি হয়েছে, ওভারঅল যে লাভ বা লোকসান হয়েছে সেটা আমার কত হয়েছে, সেটা আমার হয়েছে 300 টাকা। এবার চেয়ার এবং টেবিল দুটোকেই যদি লাভে বিক্রি করা হয়, কত পার্সেন্ট, 5% লাভে যদি বিক্রি করা হয় দুটোকেই, সেক্ষেত্রে আমার
যে লাভ থাকতো সেটা হচ্ছে 180 টাকা থাকতো। তোমাকে কি বলেছে, টেবিলের প্রকৃত ক্রয় মূল্য কত। দেখো অনেকে এটাকে XYZ ধরে করে, XYZ ধরে করার কোনো দরকার নেই। সিম্পলি তুমি দেখতে পাচ্ছ এটা কেটে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, যোগফল হচ্ছে কত, 20। তো 20%, 20%-এর যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার কত দাঁড়াচ্ছে, 480। তাহলে 1%-এর যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত দাঁড়াচ্ছে আমার 24। ঠিক আছে, এবার দেখো এগুলো সব পার্সেন্টেজে ছিল, আমি পার্সেন্টেজের চিহ্নগুলো দিইনি। এটা 5% ছিল, এটা 15%, এটা 5%, এটা 5% এসব ছিল। ঠিক আছে, তো 5%-এর চিহ্নগুলো আমি দিইনি, মানে টেবিলের যে অ্যাকচুয়াল ক্রয় মূল্য সেটা আমরা 100 ধরতে পারি। তো 100 ইউনিটের মান কত হবে, 1 ইউনিটের মান যদি 24 হয় তো 100 ইউনিটের মান হবে 2400। অ্যান্সার উইল বি 2400। ঠিক আছে, এটুকুকে মুখোমুখি করা যায়, কিছুই নেই ক্যালকুলেশন এখানে, এটুকুকে মুখে করা যায়। এবার দেখো এখানে টেবিলের কথা না জিজ্ঞেস করে তোমাকে চেয়ারের কথাও কিন্তু জিজ্ঞেস করতে পারতো। ঠিক আছে, টেবিলের কথা না জিজ্ঞেস করে কি করতে পারতো, চেয়ারের কথাও তোমাকে জিজ্ঞাসা করতে কিন্তু পারতো। ওকে, তো কি করে বার করতে, যদি চেয়ার বলতো, টেবিল না বলে যদি চেয়ার বলতো, টেবিল বললো বলে তো ডিরেক্টলি বেরিয়ে গেল, চেয়ার বলতো যদি, তখন আমরা কি করে বার করতাম। দেখো কি হতো, তুমি দেখতে পাচ্ছ টেবিল তার মানে কত, এখানে 2400। ঠিক আছে, তাহলে 2400-র এখানে 15% বার করতে। ঠিক আছে, 2400-র 15%, মানে 24 × 15, 2400 15% মানে তো 24 × 15 কত হয়, কী করে মুখে করবে। দেখো 24কে 20 আর 4-এ ভেঙে নাও, 20 আর 4, 15 × 20 করলে হয় 300, আর 15 × 4 করলে হয় 60। তার মানে 2400-র 15% হচ্ছে 360। এভাবে মুখে করতে শিখতে হবে। 360 বেরোলো। ঠিক আছে, এইদিকে একটা কী আছে, এর সঙ্গে কী যোগ ছিল আমার এখানে, -5% আমার কী ছিল, যোগ ছিল। -5% কার, চেয়ারের -5%। এটা কিন্তু -5% কার, চেয়ারের -5%। ঠিক আছে, তো আমরা কি করব, এই 360 বেরোলো, আর ইকুয়াল টু ওদিকে আমার কত ছিল, ইকুয়াল টু ওদিকে আমার ছিল 300। এই যে 300টা তো ওদিকে ছিল। ঠিক আছে, এইটা ইকুয়াল টু আমাদের 360 বেরিয়েছে, এই পুরোটা ইকুয়াল টু 360 বেরিয়েছে। তো কী করবো, এটাকে আমরা ওদিকে নিয়ে যাবো, তাহলে এইদিকে আমার কী হবে, -60 হয়ে যাবে। তার মানে চেয়ারের 5% ইকুয়াল টু আমার 60, কারণ এটা কেটে বেরিয়ে যাবে। 1%-এর ভ্যালু কত হবে, 60/5। ঠিক আছে, আর 100%-এর ভ্যালু কত হবে, 1200 আমার অ্যান্সার হবে। ঠিক আছে, চেয়ার বললে অ্যান্সার কত হতো আমার, 1200 আমার অ্যান্সার হতো। ওকে, এবার আমি এটা দেখালাম বলে এত দেরি হলো, তোমরা মুখে চাইলে ক্যালকুলেট করতে পারো। কী করবে আবারও বলছি, 2400 আছে, তারপর টেবিল হচ্ছে 2400, 2400-র 15% মানে কত, 360, 360 ওদিকে যাবে, 300 থেকে বিয়োগ হবে মানে -60 হয়ে যাবে। আর এদিকে অলরেডি -5% অফ সি রয়েছে, মানে চেয়ার রয়েছে। ঠিক আছে, তাহলে 5% অফ সি হচ্ছে 60, 1% অফ সি হচ্ছে 60/5 মানে 12, আর 100% অফ সি মানে 1200। ঠিক আছে, অ্যান্সার তাহলে কত হতো আমাদের, 1200 তখন অ্যান্সার হয়ে যেত। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 2x² - 8x - m = 0 সমীকরণের একটি মূল 5/2 হলে সমীকরণের অন্য মূল এবং m এর মান কত। অর্থাৎ দুটো ভ্যালু জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, টাইম স্টার্টস নাও। 30 সেকেন্ড দেবো তোমাদের, নিজেরা ট্রাই করতে হবে তোমাদেরকে। এ ধরনের প্রশ্ন আমি তোমাদের আগেও করিয়েছি, পেডেও করিয়েছি, ফ্রিতেও করানো আছে, চাইলে দেখে নিতে পারো। রুটস অফ অ্যান ইকুয়েশন, এগুলো তোমাদের আমি করিয়েছিলাম, সমীকরণের বীজ। ওকে, টাইম ইজ ওভার। দেখো অ্যান্সার দেখে নাও। থার্ড অপশান তোমাদের কারেক্ট বলছে। কিভাবে হচ্ছে দেখো, সমীকরণের একটি মূল 5/2, এটা মানে হচ্ছে এক্সের একটা মান হচ্ছে 5/2। ঠিক আছে, এক্সের একটা মান হচ্ছে কত, 5/2। তো আমরা এক্সের মান এখানে পুট করলে আমরা এম এর মান পেয়ে যাব। ঠিক আছে, তো 2x² মাইনাস তোমাদের বলেছে 8x মাইনাস তোমাদের বলেছে m ইকুয়াল টু আমার কী রয়েছে, 0। তো এখানে যদি আমি এক্সের ভ্যালু 5/2 পুট করি, তাহলে দেখো এই দুই কেটে যাচ্ছে, মানে এখানে হচ্ছে তোমার 25। ওকে, মাইনাস এখানে দেখো 8 × 5/2 কেটে যাচ্ছে, মানে এখানে কত হচ্ছে তোমাদের 20। জাস্ট মিনিট, হ্যাঁ 25/2 হবে। আর এদিকে আমাদের m চলে আসছে। ঠিক আছে, তো এখানে যদি আমরা কাটাকুটি করি, হ্যাঁ এখানে যদি আমরা কাটাকুটি করি, তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, 25/2, তাহলে কী হচ্ছে, এখানে ওপরে চলে যাচ্ছে, মানে 40 হচ্ছে, তাহলে -15। ঠিক আছে, -15/2 ইকুয়াল টু আমাদের m। তো এইটা হচ্ছে m এর একটা ভ্যালু। তাহলে দেখো এই ভ্যালুটা আমাদের ম্যাচ করে যাচ্ছে, এই যে
-15/2, দেখো ম্যাচ করে যাচ্ছে। এবার দেখো তোমাদের প্রবলেম হচ্ছে কি, এম এর ভ্যালু শুধু বার করলে হবে না, দেখতে পাচ্ছি এটার সঙ্গে নিচেরটাও ম্যাচ আছে। 3 আর 4-এ দেখো -15/2 আছে, তো এই দুটো তো আমার কেটেই গেল, কিন্তু 3 আর 4-এর মধ্যে দেখো -15/2 দুটোতেই রয়েছে। তো কী করবো তাহলে, আমাকে এক্সের আরেকটা মান বার করতে হবে। ঠিক আছে, এক্সের আরেকটা মান বার করি চলো। তো আমি এম এর মান এই সমীকরণে পুট করলে আমি এক্সের আরেকটা মান পেয়ে যাব। তাহলে আমাকে কী করতে হবে, এই সমীকরণে এম এর মান পুট করো। তো 2x² -8x -m ছিল, এই এম এর জায়গায় আমি পুট করে দিচ্ছি -15/2। এবার দেখো এই মাইনাস গুণ হয়ে আমার +15/2 করে দেবে এটাকে, তো আমি ডিরেক্ট এটাকে লিখে দিচ্ছি +15/2। ঠিক আছে, তো +15/2। এবার দেখো নিচে এই 2 আছে বলে আমার অসুবিধা হচ্ছে, তো পুরো সমীকরণটাকে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, টোটাল পুরো সমীকরণটাকে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার কি হবে, এই 15/2টা এখান থেকে কেটে বেরিয়ে যাবে। তাহলে এই 2x² সঙ্গে যদি 2 গুণ হয়, তাহলে এটা কী করে দেবে, এটাকে 4x² করে দেবে, এটা আমাদের 16x করে দেবে, আর এটা আমার কি করে দেবে, 15 করে দেবে। এটা ইকুয়াল টু আমাদের কি আছে, 0 আছে। ঠিক আছে, এটা ইকুয়াল টু আমাদের কী আছে, 0 আছে। ঠিক আছে, এবার দেখো কি করতে হয় জানো, আশা করি 4 করতে হয়, 4×15 = 60। 60কে রিপ্রেজেন্ট করতে হবে, কিন্তু এমন দুটো সংখ্যার যোগফল হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে যেটা আবার 16 হয়। তাহলে 10 × 6 করলেই হয়ে যাচ্ছে, তাহলে 4x² মাইনাস এটা হয়ে যাচ্ছে 10x -6x প্লাস তোমাদের 15। ঠিক আছে, এটা ইকুয়াল টু আমার 0 আছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি 2x যদি আমি কমন নেই, ভেতরে আমার থাকছে 2x মাইনাস এখানে থাকছে 5। এখান থেকে আমি যদি 3x কমন নেই, 3x কমন নেওয়ার দরকার নেই, 3 কমন নেই, তাহলে এখানে থাকছে 2x মাইনাস আমার 5। ঠিক আছে, এই আমার হচ্ছে। এবার দেখো এই 2x - 5টা কমন যাচ্ছে, কারণ দুটোতেই আছে, আর বাকি পার্টটা কমন হয়ে বসে যাচ্ছে 2x - 3। ঠিক আছে, তো এই প্রত্যেকটা আমার ইকুয়াল টু 0 দিয়ে আছে, প্রত্যেকটা আমার কী আছে, 0 দিয়ে আছে। এবার দেখো দুটো রাশির গুণফল 0 হলে রাশিগুলো আলাদা আলাদা করে 0 হয়, এখান থেকে আমরা বলতে পারি। তার মানে 2x - 5 এটা ইকুয়াল টু 0। এখান থেকে এক্সের মান পেয়ে যাব 5/2, যেটা অলরেডি আমার দেওয়া ছিল। আর একটা দেখো 2x - 3 এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, এখান থেকে এক্সের মান পেয়ে যাবো আমি 3/2, যেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এই দেখো 3/2 আর -15/2, যেটা কিনা এম এর মান আমার ছিল। ঠিক আছে, অ্যান্সার বেরিয়ে গেল। চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের একটা অ্যালিগেশনের প্রশ্ন, অ্যালিগেশনের প্রশ্ন না, মিশ্রণের প্রশ্ন। ঠিক আছে, অ্যালিগেশন যদিও মিশ্রণ অ্যালিগেশন দিয়ে করা যায়, যাই চলো। বলছে যে যথাক্রমে 7:2 এবং 7:11 অনুপাতে সোনা এবং তামা মিশিয়ে দুটি সংকর ধাতু এ এবং বি তৈরি করা হয়েছে। এবার এই দুই সংকর থেকে সমপরিমাণ ধাতু একসাথে গলিয়ে একটি তৃতীয় সংকর ধাতু সি তৈরি করা হলো। ঠিক আছে, তো সংকর সিতে তামার পরিমাণ যদি 10 কেজি হয়, তাহলে সোনার পরিমাণ কত? বেশিরভাগ স্টুডেন্ট এই ধরনের প্রশ্ন গুলিয়ে ফেলে। তোমরা সার্চ করো রেশিও এবং অ্যালিগেশন RS আগরওয়াল ম্যাথ WB এক্সাম পোর্টাল। আমি তোমাদের RS আগরওয়ালের যে রেশিও এবং প্রপোর্শনের যে অঙ্ক করিয়েছিলাম, ঠিক আছে, রেশিও এবং অ্যালিগেশনের যে অঙ্ক করিয়েছিলাম, ওখানে দেখবে এই ধরনের অঙ্ক দেওয়া আছে এবং করানো আছে, খুব ভালো করে করানো আছে। ঠিক আছে, ওই ভিডিওগুলো দেখে নিতে পারো, অনেকদিন আগে করিয়েছি, বাট রিয়েলি ইউজফুল অ্যাজ ফার অ্যাজ রেলওয়ে এক্সামিনেশন অ্যাজ কনসার্নড। ঠিক আছে, চলো টাইম স্টার্টস নাও। এটা 10 সেকেন্ডের প্রশ্ন, তবুও চলো আমি 25 সেকেন্ড দিচ্ছি। আচ্ছা, 25 সেকেন্ড ইজ ওভার। দেখো অ্যান্সার কী হবে দেখে নাও। বলছে 14 কেজি, কীভাবে হচ্ছে সেটাও দেখে নাও। দেখো বলছে যে একটা 7:2 আছে, এ সংকর ধাতুতে আছে 7:2। ঠিক আছে, কি আছে, গোল্ড এবং তামা। ঠিক আছে, আর বিতে আছে তোমাদের দেখতে পাচ্ছ 7:11। প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এই টোটাল পরিমাণটাকে সমান করতে হয়। দেখো এতে কত রয়েছে, তোমাদের রয়েছে 9, আর বিতে কত রয়েছে, তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ 18। ঠিক আছে, 7 + 11 18, 7 + 2 হচ্ছে 9। টোটাল এতে কতটা তোমাদের ধাতু আছে গোল্ড এবং তামা মিলিয়ে 9 ইউনিট, আর বিতে 7 এবং 11 18 ইউনিট।
তো এই 9টাকে 18 করতে গেলে আমরা সিম্পলি কী জানি যে ইন্টু 2 করে দিতে হয়, তাই না? ইন্টু 2 করতে হয়। এবার দেখেন 9 যা থেকে এসছে তাকেও আমাকে তাহলে ইন্টু 2 করতে হবে। 9কে যদি আমি ইন্টু 2 করি, এইগুলোকে আমাকে ইন্টু 2 করতে হবে। তো 7-এর সঙ্গে আমি 2 গুণ করলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 7 দুগুণে 14। আর এই 2-এর সঙ্গে আমি যদি 2 গুণ করি, এটা আমার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার 4। তাহলে এ এখন আর 7:2 নেই, এ এখন হয়ে গেছে 14:4। আর বি আগে যা আছে তাই আছে, এগুলো লেখার দরকার পড়ে না, তোমাদের বোঝাচ্ছি বলে জাস্ট লিখছি, ঠিক আছে? তাহলে এবার দেখো, আর এ আর বি মিলিয়ে টোটাল তোমাদের কী তৈরি হয়েছে? সি তৈরি হয়েছে। তাহলে সিতে আমি যদি মাপি যে কতটা গোল্ড আছে, তাহলে কি বলবো? 14 + 7 মানে 21 ইউনিট গোল্ড আছে। আর সিতে কতটা তামা আছে? 4 + 11 মানে 15 ইউনিট তামা আছে। কারণ এ আর বিতে, ভালো করে বোঝো, এ আর বিতে যতটা আছে ততটাই সিতে আছে, এবং একে আর বিকে আমি মানে সমপরিমাণ কেন করলাম? তুমি দেখতে পেলে এতে 9 ইউনিট ছিল, বিতে 18 ইউনিট ছিল। দুটোকে আমি সেম করলাম, বিতে 18 ইউনিট ছিল। দেখো 18কেও 9 করা যায়। 18কে 9 করতে গেলে কী করতে হবে? 18কে 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এইগুলোকে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে পয়েন্টে হয়ে যাবে। ওই জন্য বিকে আমি টার্গেট করলাম না, যেহেতু বিতে 18 আছে, আমি 9কে টার্গেট করলাম। 9কে 18 করা সোজা 18কে 9 করার থেকে। তাহলে 9 × 2 করলাম 7:2। 9কে 2 করলে ইন্টু 2 করলে 18 হয়ে যাবে। এবার 9 এলো কোথা থেকে? এগুলো থেকে এলো, তো এদেরকেই ইন্টু 2 করে দাও, মানে 14:4 পেলাম, এটা 7:11 পেলাম। টোটাল তাহলে সিতে কতটা এলো? 21:15। এবার দেখো আমি এই সমপরিমাণ কেন করলাম, যেটা বলতে চাইছি, এখানে বলাই আছে 2 সংকর ধাতু থেকে সমপরিমাণ ধাতু একসঙ্গে গলিয়ে, তার মানে এ আর বি এর পরিমাণ সমান হতে হবে। রেশিও তো ওই জন্য আমি সমান করে নিলাম। তাহলে সি চলে এলো। দেখো এগুলো বোঝার ব্যাপার, এগুলো তো পরীক্ষার সময় আমরা কিছু লিখবো না। এই যে কথাগুলো বললাম এগুলো করতে এত টাইম লাগবে না, কিন্তু পরীক্ষার সময় জাস্ট 21:15ই আমি খাতায় লিখবো, বাকিগুলো সব আমার মেন্টাল ক্যালকুলেশনে চলবে। এবার দেখো, তার মানে গোল্ড হচ্ছে আমাদের 21 ইউনিট, ঠিক আছে, আর তামা হচ্ছে আমাদের 15 ইউনিট। এবার যদি একটু কাটাকুটি করো, কাটাকুটি যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, তো কাটাকুটি তো করবোই। কত হচ্ছে? এটা 7:5 ইউনিট, ঠিক আছে। এবার দেখো, তার মানে গোল্ড হচ্ছে আমার 7 ইউনিট, তামা হচ্ছে আমার 5 ইউনিট, ঠিক আছে। এখানে আমাদের 5 ইউনিট, সিতে আমাদের তামা কতটা আছে? ইউনিটে 5, কিন্তু কেজিতে বলছে 10 কেজি। তার মানে এই 5 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 10 কেজি। ইউনিটে 5 কিন্তু কেজিতে আমাদের কত? 10 কেজি। দেখো 5 থেকে 10 আসে কী করে? ইন্টু 2 করলে আসে। 5 থেকে 10 আসে কী করে? 5কে 2 দিয়ে গুণ করলে 10 আসে। তাহলে 7 ইউনিটের ভ্যালু আমি অ্যাকচুয়াল ভ্যালু কেজিতে বার করবো কী করে? একেও আমি ইন্টু 2 করে দেবো। কত আসবে আমার? 7 × 14 কেজি, ঠিক আছে। দ্য অ্যান্সার উইল বি দিস, 14 কেজি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই জন্য এখানে অ্যান্সার এসছে আমার 14 কেজি, ঠিক আছে। অলওয়েজ মনে রাখবে, বলে না দিলেও যখন 2 প্রকারের সংকর ধাতু মিলিয়ে আর একটা থার্ড প্রকারের সংকর ধাতু তৈরি করা হচ্ছে, এই দুটোর পরিমাণ সেম করে নেবে, তবেই কিন্তু তুমি নতুন রেশিও তৈরি করতে পারবে। এই দুটোর পরিমাণ সেম না করে নতুন রেশিও তৈরি করাটা চাপের ব্যাপার হবে। হ্যাঁ, যদি বলে দেয় এই 2 পরিবার সংকর ধাতু সম পরিমাণ না বলে, ধরো সাপোজ বলে দিল 2:1 অনুপাতে মেশানো হলো, কি বলে দিল ভালো করে বুঝবে। এই সংকর ধাতুগুলো, ধরো ওখানেও অঙ্কতে তাই আছে, এতে আছে 7:2, বিতে আছে 7:11, এসব আছে, কিন্তু তারপর বলা হয়েছে আর একটা থার্ড যখন তৈরি করা হচ্ছে, যেমন এখানে সি তৈরি করা হয়েছে, তখন সমপরিমাণ না বলে, সাপোজ ধরো বললো 2:1 অনুপাতে যদি মেশানো হয়, তখন কী করবে? তখন প্রথমে তুমি সমপরিমাণ করবে, করে কি করবে? তাকে যোগ করবে। এ আর বিকে প্রথমে সমপরিমাণ মাস তোমাকে করতে হবে। তাহলে কত হলো? 21:15 এলো। এবার 21কে তুমি 2 দিয়ে গুণ করবে, এই যে, কারণ 2:1 লেখা আছে। আর 15কে তুমি 1 দিয়ে গুণ করবে, কারণ এখানে 1 ইউনিট লেখা আছে, ঠিক আছে। তারপরে তুমি এই রেশিওটা নেবে, তার মানে আরেকটা এক্সট্রা ধাপ তোমাকে এখানে করতে হবে, যদি সমপরিমাণ না বলে দেয়, কোনো একটা রেশিও দিয়ে দেয়। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 23-এর সর্বনিম্ন গুণিতক যাকে 18, 21, 24 দ্বারা ভাগ করা হলে যথাক্রমে 7, 10, 13 অবশিষ্ট থাকে, সংখ্যাটি কত? চলো, টাইম স্টার্টস নাও। 20 থেকে 25 সেকেন্ড টাইম এক্ষেত্রে দেওয়া উচিত, তার বেশি টাইম কিন্তু দেওয়া উচিত নয়, ঠিক আছে। দ্রুত সলভ হয়ে যাওয়ার কথা। চলো, অপশান টেস্ট করো, বেরিয়ে যাবে। দেখো, রিয়েল মেথড আমি দেখাবো, প্লাস অপশান টেস্টও দেখাবো, ঠিক আছে। রিয়েল মেথডটা কী বলে তার আগে অপশান টেস্ট বলি। দেখো, তুমি দেখতে পাবে যে সেকেন্ড তোমাদের যে অপশানটা রয়েছে সেটাই সম্ভবত 23 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। 30কে, সেকেন্ড অপশানটাকে দেখো, 30/23, তার মানে 71 থাকছে, 69, তার মানে আবার 23 থাকছে। হ্যাঁ, সেকেন্ড অপশানটাই দেখতে পাচ্ছ 23 দিয়ে ভাগ যাচ্ছে, বাকি কোনো অপশান 23 দিয়ে ভাগ যাবে না, তো এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। অপশান টেস্ট করলে বেরিয়ে যাবে। এবার যে এর অথেন্টিক মেথড, এটা হচ্ছে অপশান টেস্ট। অথেন্টিক মেথডটা কী বলে সেটা তোমাদের বলে দিই।
কি করবে, এই 18, 21, 24 এদের এলসিএম নেবে। তো 18, 21 আর 24 এলসিএম তুমি দেখবে 504 হবে। ঠিক আছে, কত হবে তোমাদের? 504। ওকে, এবার দেখো একটা জিনিস তোমাদের বলি, এই যে 504, এই 504কে কিন্তু 18 দ্বারাও ভাগ যাবে, 21 দ্বারাও ভাগ যাবে, 24 দ্বারাও ভাগ যাবে, কারণ 504 হচ্ছে দিয়ে এলসিএম। ঠিক আছে, এবং এর কোনো গুণিতককেও কিন্তু 18, 21 এবং 24 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, 504কে যদি তুমি 18 দ্বারা ভাগ করলে যায়, তাহলে 504 × 5কেও ভাগ করলে তোমার 18 দ্বারা ভাগ করলে যাবে। কেন? দেখো 504 তো 18 দ্বারা কেটে যাবে, আর যেটা থাকবে তার সঙ্গে 5 গুণ হয়ে ভাগফল হয়ে যাবে, অর্থাৎ ভাগফল হবে, ভাগশেষ কিছু থাকবে না। তার মানে আমি দেখতে পাচ্ছি 504-এর সঙ্গে আমি যদি এক্স গুণ করি এবং সেটাকেও দিয়ে যদি আমি 18, 21 এবং 24 দ্বারা ভাগ লাগাই, তাহলে এই সংখ্যাটাও কিন্তু 18, 21 এবং 24 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, এবার তুমি দেখতে পাচ্ছ আমি ভাগ করছি 18 দ্বারা, কিন্তু ভাগশেষ থাকছে আমার 7, তাহলে এক্সট্রা কত থাকছে? 11 এক্সট্রা আছে। আমি ভাগ করছি 21 দ্বারা, ভাগফল আমার কত থাকছে? 10, এক্সট্রা কত আছে? 11 এক্সট্রা আছে। আমি ভাগ করছি 21 কত দ্বারা? 24 দ্বারা, এবং আমার ভাগফল কত থাকছে? 13, এক্সট্রা কত আছে? 13 এক্সট্রা আছে। ঠিক আছে, মানে এক্সট্রাগুলোকে 11 এক্সট্রা আছে। প্রতি ক্ষেত্রে দেখো একই জিনিস এক্সট্রা হচ্ছে, তো এক্সট্রাকে কেটে বাদ দিয়ে দাও এখান থেকে। ঠিক আছে, এই হচ্ছে সেই সংখ্যাটা, এই হচ্ছে সংখ্যাটার ফর্ম্যাট এরকম হবে 504 × x - 11। এই সংখ্যাটাকে আমরা যখন 23 দ্বারা ভাগ করব তখন মিলে যাবে, কিন্তু 18, 21, 24 দ্বারা ভাগ করলে 7, 10, 13 ভাগশেষ থাকবে। ক্লিয়ার হলো? সংখ্যাটার ফর্ম্যাট কেমন হবে, সংখ্যাটা দেখতে কেমন হবে? 504x - 11। এবার এই এক্সের ভ্যালু কত নিলে, এক্সের ভ্যালু, এটা 23 হবে, এক্সের ভ্যালু কত নিলে সেটা আমার 23 দ্বারা ভাগ যাবে, সেটা আমাকে কি করতে হবে? এক্সের ভ্যালু 1 বসিয়ে দেখতে হবে, এক্সের ভ্যালু আমাকে আমার 2 নিয়ে দেখতে হবে, এক্সের ভ্যালু আমাকে 3 নিয়ে দেখতে হবে। এরকম করে করে যদি আমি দেখি, আমি দেখবো এক্সের ভ্যালু 6 যদি আমি নেই, তাহলে দেখব সেটা 23 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু সেটা 18, 21, 24 দ্বারা ভাগ যাচ্ছে না। ওই জন্য আমি বললাম এর যে সলিউশানটা, সেটা ব্রড সলিউশানটা বেশ বড়। ঠিক আছে, তো এখানে তো আমি তোমাদের জাস্ট এক্স্যাক্টলি করে দিচ্ছি, কিন্তু পরীক্ষার সময় তোমাকে যদি আননোন নাম্বার হয়, এগুলো এই যে অঙ্কটা, এটা বহুবার সিপিওতে পড়েছে, আগে তোমাদের সিপিওতে সিজিএল এই ধরনের অঙ্ক বহু পড়েছে, ইনফ্যাক্ট এই অঙ্কটাই পড়েছে, ফলে এই অঙ্কটার মানে বলতে পারো প্রায় মুখস্থ টাইপ অনেকের কাছে। ঠিক আছে, ইভেন আমার কাছেও, ওই জন্য আমি চটজলদি বসাতে পারছি। যদি পরীক্ষার সময় আমাকেও দেওয়া হতো এবং যদি আননোন ভ্যালু হতো, তাহলে আমাকে করে করে দেখতে হতো, এবং সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন্স করতে অনেক টাইম সত্যিই লাগে, আমারও লাগবে। ঠিক আছে, কারণ কেউ ভগবান নয়। ওকে, সুতরাং তোমাকে যেটা করতে হবে, অপশানটা এমন করে দেওয়া থাকে পরীক্ষার সময় যে 23 দ্বারা ভাগ যাবে, একটা সংখ্যাই থাকে। এবার যদি ভাগ্য খারাপ হয় তাহলে দুটো সংখ্যা থাকবে, তখন কিছু করার নেই, তখন এই প্রসেসে করতেই হবে, আর না হলে স্কিপ করে দিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের এখানে কী হবে? এইটা তুমি এক্সের জায়গায় 6 বসিয়ে দেখো, এই এক্সের জায়গায় তুমি যদি 6 পুট করো, এই যে ভ্যালু আসবে দেখবে 3013 তোমার ভ্যালু চলে আসবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, তোমাদের বলছি যে দুটি মৌলিক সংখ্যা আছে এক্স এবং ওয়াই, এক্স গ্রেটার দ্যান ওয়াই, এবং এর লসাগু হচ্ছে 319 হলে 2x - 5y এর মান কত? দেখো এই প্রশ্নটা খুব টাফ প্রশ্ন তাদের কাছে যাদের মানে এই প্রশ্নটা কোনোবার যারা করেনি। ঠিক আছে, তো একবার করে যাও, দেখবে এই প্রশ্নটা সোজা লাগবে। এই ধরনের প্রশ্ন সিপিওতেও সিজিএলও আগেও বহুবার পড়েছে, এটা রেলওয়ে এনটিপিসির প্রশ্ন এই বছরের। ঠিক আছে, 2021-এর প্রশ্ন। চলো, টাইম স্টার্টস নাও। কিছুই বলা নেই, এটা হচ্ছে প্রবলেম, লসাগু অনলি বলা আছে। আরেকটা জিনিস বলা আছে, দুটো মৌলিক সংখ্যা আছে, এই দুটো মৌলিক সংখ্যা লসাগু, এই দুটো দিয়েই করতে হবে তোমাকে। হিট অ্যান্ড ট্রায়াল ইউজ এখানে মাস্ট করতে হবে, কারণ কিছু বলা নেই। আমি জানি এখনও হয়নি, চলো আর একটু টাইম দিচ্ছি, 40 সেকেন্ড দেবো। ওকে, টাইম ইজ ওভার। দেখো অ্যান্সার তোমাদের বলছে 3। কী করে 3 আসছে? দেখো, দুটো মৌলিক সংখ্যা আছে, আমরা জানি যে কোনো মৌলিক সংখ্যা তাদের গসগু কত হয়? 1 হয়। ঠিক আছে, এটা আমরা সবাই জানি, দুটো মৌলিক সংখ্যা তাদের গসগু কত হয়? 1 হয়। ঠিক আছে, যেমন ধরো 7 নাও আর 3 নাও, যেমন ধরো 2 নাও আর 5 নাও। ঠিক আছে, এগুলো সব মৌলিক সংখ্যা, এবং দেখতে পাচ্ছি এদের গসগু কী হবে? সব 1 হবে। ঠিক আছে, যত বড় মৌলিক সংখ্যা হোক না কেন আর যত ছোটোই মৌলিক সংখ্যা হোক না কেন, তাদের গসগু কী হবে? 1 হবে। এবার আমরা জানি যে দুটো সংখ্যা তাদের
দুটো সংখ্যা পর্যন্ত এটা হয়, দুটোর বেশি হলে হয় না। এই যে আমি যে কথাটা বলবো, দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু তাদের গসগু ইন্টু লসগু। দুটো সংখ্যা এক্স আর ওয়াই আছে, তাদের গুণফল করলে কী হবে, গসগু। গসগু কত হবে 1, আমরা জানি, কারণ এটা মৌলিক সংখ্যা এরা। আর লসগু এখানে বলা আছে 319, ঠিক আছে। মানে সংখ্যা দুটোর যে গুণফল দাঁড়াবে সেটা দাঁড়াবে 319 অ্যাকচুয়ালি, ঠিক আছে। কত দাঁড়াবে 319। এখন আমাকে ভেবে দেখতে হবে যে 319 কার কার গুণফল হিসেবে প্রকাশিত হতে পারে, 319 কোন কোন মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশিত হতে পারে, ঠিক আছে। এখানেই আমাকে ইউজ করতে হবে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। দেখো শেষে 9 আছে, আমি জানি যে 3-এর নামটা পড়লে আমার 9 আসে, ঠিক আছে। 1 আর 2-এর নামটা পড়লে, 1-এর নামটা পড়লেও আসে কিন্তু 1 আমরা নেবো না, 2-এর নামটা পড়লেও আসে না 9, 4-এর নামটা পড়লে আসে না, 3-এর নামটা পড়লে আসে, 5-এর নামটা পড়লে আসে না, 6-এর নামটা পড়লে আসে না, 7-এর নামটা পড়লে আসে, 7 7 49, মানে 7-এর নামটা পড়লে 9 আসতে পারে, ঠিক আছে। 8-এর নামটা পড়লে আসে না, 9-এর নামটা পড়লে আসে, 10-এর নামটা পড়লে আসে না, 11-এর নামটা পড়লে আসে। আমরা এই 4টে দিয়ে আগে ফার্স্ট দেখি। দেখো এই সংখ্যাটাকে 3 দ্বারা বিভাজ্য নয়, কেন? কারণ আমরা জানি সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর নয়, সংখ্যাগুলোর যে ডিজিট আছে তাদের যোগফলকে 3 দ্বারা বিভাজ্য হতে হয় যদি সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়। তো 3 আর 1 4, 9 + 4 মানে 13। তো আমরা দেখতে পাচ্ছি 13কে 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে 3 দ্বারা এটা বিভাজ্য নয়। আর এটা 3 দ্বারা বিভাজ্য নয় মানে এটা 9 দ্বারা বিভাজ্য নয়। এটাকে 7 দ্বারা বিভাজ্য, একবার দেখা যাক। 7 4 28, আমরা দেখতে পাচ্ছি 28 মানে হচ্ছে এখানে 39, হওয়া উচিত ছিল 49, 49 হলে 7 দ্বারা বিভাজ্য হয়ে যেত, কিন্তু 39 থাকছে, সো এটা 7 দ্বারা বিভাজ্য নয়। 11 দিয়ে একবার দেখি, যদি আমরা 11 দিয়ে দেখি, দেখতে পাচ্ছি 11 2 22, ঠিক আছে। 22 মানে 99, মানে তোমাদের এখানে 29, মানে 11 দিয়ে আমি যদি এটাকে ভাগ করি আমি পেয়ে যাব 11 আর এটা 29-এর গুণফল হিসেবে প্রকাশিত হতে পারে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 11 একটা মৌলিক সংখ্যা, 29ও একটা মৌলিক সংখ্যা। তার মানে এই যে দুটো সংখ্যার কথা বলা হচ্ছে, একটা এক্স একটা ওয়াই, সেই দুটো হচ্ছে 11 এবং 29। তবে দেখো এখানে বলা আছে এক্স ওয়াইয়ের থেকে বড়, তার মানে এক্স হচ্ছে এখানে 29, ওয়াই হচ্ছে এখানে 11, ঠিক আছে। কারণ এক্স বলা আছে ওয়াইয়ের থেকে বড়, তার মানে এক্স বড় সংখ্যাটা হচ্ছে এক্স হবে, ছোটো সংখ্যাটা হচ্ছে ওয়াই হবে। এবার এই জায়গায় মান পুট করে তো অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এখানে বলেছে 2x মানে 2 × 29, ঠিক আছে, এইটা মাইনাস বলেছে 5y মানে 5 × 11, ঠিক আছে। অর্থাৎ 58 হবে, 29-এর ডবল করলে 58 হয়, মাইনাস 55। তো 58 - 55 করলে কী হয়, 3 হয়। দ্যাট ইজ ওয়াই অ্যান্সার ইজ 3, ঠিক আছে। ওকে, এটা খুব ইউনিক অঙ্ক এবং ভালো অঙ্ক। এরকম ধরনের অঙ্ক তোমাদের সিজিএলও বহুবার পড়েছে, 161 আরও এরকম কিছু মৌলিক সংখ্যার গুণফল হিসাবে দিয়ে দেওয়া হয়। এই ধরনের অঙ্ককে এইভাবেই করতে হয়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 7x 5462 এই সংখ্যাটাকে 9 দ্বারা বিভাজ্য হতে হলে এক্সের ক্ষুদ্রতম মান কী হবে সেটা নির্ণয় করো। এটা ইজি প্রশ্ন, 10 সেকেন্ড তোমাদের টাইম দিলাম, করো এটা। 10 সেকেন্ড নয়, ঠিক আছে, চলো 20 সেকেন্ড টাইম দিচ্ছি, তবে 10 সেকেন্ডেরই অঙ্ক এটা। চলো 25 সেকেন্ড দিচ্ছি, চলো টাইম ইজ ওভার। অ্যান্সার দেখে নাও, অ্যান্সার তোমাদের বলছে 3। কেন 3 হবে? একটু আগে আমি তোমাদের যে অঙ্কটা করালাম তাতে একটা নাম্বার ছিল 319। আমি এখানে বলেছি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়, সেই জন্য এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। এবার এর উল্টোটা কিন্তু সত্যি নয়, এর উল্টোটা সত্যি নয় মানে আমি বলতে চাইছি এই সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হতো তার মানেই এটা নয় যে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। ভালো করে বুঝবে, কোনো সংখ্যা আছে, সাপোজ ধরো এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে ডেফিনেটলি এটা 9 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু যদি কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয় তার মানে কিন্তু এটা নয়, সেটা 9 দ্বারা বিভাজ্য অবশ্যই, ঠিক আছে। মানে উল্টোটা সত্যি কিন্তু নয়। যেমন ধরো সাপোজ 6 বা সাপোজ ধরো 66কে আমি 3 দ্বারা ভাগ করতে পারি, রাইট, কিন্তু 66কে আমি 9 দ্বারা কিন্তু ভাগ করতে পারি না। এটা একটা বেস্ট এক্সাম্পল আমি তোমাদের দিলাম। যেমন ধরো আমি তোমাদের করাচ্ছি, সাপোজ ধরো আমি তোমাদের দিচ্ছি 651, ঠিক আছে, 651। দেখো 651কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। 651কে কী করা যায়, 3 দ্বারা কিন্তু ভাগ করা যায়, কিন্তু 651কে কি 9 দ্বারা ভাগ করা যায়? দেখে নাও, 5 আর 6 6 6 12, 651কে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায় না। অর্থাৎ আমি বলতে চাইছি কোনো সংখ্যাকে
3 দ্বারা ভাগ করা গেলেই সেটা 9 দ্বারা বিভাজ্য হবে এমনটা কিন্তু নয়। কিন্তু কোনো সংখ্যা আছে যেটা 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে সেটা 9 দ্বারা ডেফিনেটলি বিভাজ্য নয়। আমার পয়েন্ট অফ ভিউটাকে ভালো করে বুঝবে, আমার কথাটাকে ভালো করে বুঝবে, হয়তো গুলিয়ে যেতে পারে। এক্সাম্পলগুলোকে ফলো করো আর বেটার বুঝতে পারবে। ঠিক আছে, এবারে সেই অঙ্কটাতে, এই অঙ্কটায় অনেকে ওখান থেকে নেয় এবং ভুল ব্যাখ্যা করে এটাকে অঙ্কটাকে করে। অ্যাকচুয়ালি 9 ডিভিজিবিলিটি রুল কী বলে দেখো, 9 ডিভিজিবিলিটি রুল বলে সেটা 3-এরই সমান। 3-এর ডিভিজিবিলিটি রুল যা, 9 ডিভিজিবল সেম। কি সেটা হচ্ছে ডিজিটগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। তাহলে 7 প্লাস এক্স প্লাস 5 প্লাস 4 প্লাস 6 প্লাস 2। ঠিক আছে, যদি আমি এখানে এদের যোগ করি আমি দেখব 24 আসছে আর এক্স এখানে থেকে যাচ্ছে। এক্সের মান কি বসালে, এক্সের মান কি নিলে সেটা 9 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা তৈরি করবে। আমরা দেখতে পাচ্ছি যদি এক্সের মান 3 নেই তাহলে এটা হয়ে যাবে আমার 27, এবং 27কে 9 দ্বারা ভাগ করা যায়। তার মানে এক্সের মান 3 নিলে তবেই এই সংখ্যাটাকে কী হবে, 9 দ্বারা ভাগ করা যাবে। সেই জন্য এখানে 3 অ্যান্সার। এবার একটা জিনিস দেখো, আমি যদি 3-এর ডিভিজিবিলিটি রুল চেক করে ভাবতাম 9 ডিভিজিবিলিটি রুল চেক করছি, তাহলে ভুলটা কী হতো দেখো। আমি যদি 3 দিয়ে চেক করতাম আমি দেখতে পাচ্ছি যেহেতু 24কে 3 দ্বারা ভাগ যায় তাহলে এক্সের ভ্যালু আমি 0 নিতে পারি। এক্সের মান যদি আমি 0 নিই তাও তো সেই আমার যোগফল 24 আসবে। ঠিক আছে, এবং 24কে তো 3 দ্বারা ভাগ যায়, তার মানে এই হোল রাশিটায় আমি যদি এইটা বসাই 705,462, তাহলে এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য যখন এক্সের মান আমি কী নিচ্ছি, 0 নিচ্ছি। কারণ 24 তো 3 দ্বারা বিভাজ্য, আর 3-এ 24, তাহলে এক্সের মান 0 রাখলেও সেই 24ই আসছে। ঠিক আছে, অতএব এই পুরো ডিজিটটার যোগফল আমার 24 হচ্ছে। তার মানে এই পুরো ডিজিট মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। কিন্তু তুমি যখন এটাকে 9 দিয়ে চেক করবে দেখবে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, 9 দ্বারা বিভাজ্য তখনই হবে যখন এক্সের মান কী হবে, এক্সের মান 3 হবে। ঠিক আছে, তো 3 দ্বারা চেক করলে ভুলটা এইটা হতো। ঠিক আছে, যদি অপশানে 3 থাকতো 0 থাকতো, এখানে যদিও নেই তোমাদের জন্য সুবিধা করে দিয়েছে, অনেকে 0 দিয়েও চলে আসতো, অপশান কিন্তু অ্যান্সার কিন্তু ভুল হয়ে যেত। এক্সের মান কিছুতেই 0 হতে পারে না যতক্ষণ পর্যন্ত তুমি এখানে 9 লিখছো। হ্যাঁ, যদি এখানে থাকতো 3 দ্বারা বিভাজ্য তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 0 হতো। ঠিক আছে, এক্সের ভ্যালু 0 রাখলেও সেটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। আবার এই সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। যখন তুমি এখানে 70 না করে 735,462 করছো, এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য, মানে এটা বোথ ডিভাইডেড বাই 3 অ্যান্ড 9। ঠিক আছে, এটা বোথ ডিভাইডেড বাই 3 অ্যান্ড 9, মানে এটাও আবার মানে তুমি মনে রাখবে যে কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য মানে সেটা ডেফিনেটলি 3 দ্বারা বিভাজ্য হবে। কি বললাম, কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য মানে সেটা ডেফিনেটলি কী হবে, 3 দ্বারা বিভাজ্য হবেই হবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু এক্স, কজ এ প্লাস কজ বি ইকুয়াল টু ওয়াই হলে কজ এ মাইনাস বি এর ভ্যালু কত? ঠিক আছে, নিজেরা ট্রাই করো, 25 সেকেন্ড সময় দিচ্ছি আমি। এই সেম টাইপের প্রশ্ন তোমাদের tan a প্লাস বি এর ভ্যালু কত বা এরকম সামথিং দিয়ে তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছিল, একদম সেম এক্সপ্রেশনের ওপরে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন পড়ে। ওকে, টাইম ইজ ওভার। অ্যান্সার দেখে নাও। অ্যান্সার তোমাদের বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2/2। কীভাবে এটা হচ্ছে দেখো, এখানে একটা ফর্মুলা তোমাকে একটু জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কজ এ মাইনাস বি এর যে সূত্র হয় সেটা তোমাকে জেনে রাখতে হবে। সেটা কী বলে, সেটা বলে সাইন এ প্লাস সাইন বি। ঠিক আছে, সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু সাইন বি প্লাস, এই জায়গায় যদি মাইনাস থাকে, এই জায়গায় যদি মাইনাস থাকে এখানে তোমার কী আসে, প্লাস আসে, প্লাস কজ এ ইন্টু কজ বি। অনেক বইতে কজ এ ইন্টু কজ বিটা সামনে লেখা থাকে, এই কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি একই হলো, এ প্লাস বি আর বি প্লাস এ তো একই হয়। এটা তোমাকে জেনে রাখতে হবে, এটা জানলেই তুমি অঙ্কটা করতে পারবে। এবার দেখো এই জায়গায় আমার এক্স রয়েছে, ঠিক আছে, এই জায়গায় আমাদের কী রয়েছে, এক্স রয়েছে। আমি যদি এখানে এক্স স্কোয়ার করে দিই তাহলে এক্স স্কোয়ার করলে আমার এখানে কী হবে, সাইন এ প্লাস সাইন বি এর মাথাতেও আমার একটা স্কোয়ার আসবে। আসবে কি আসবে না, আসবে।
ঠিক আছে, আমি ডান পক্ষকে স্কোয়ার করছি, তার মানে বাম পক্ষকে আমার স্কোয়ার আসবে। সিমিলারলি তাহলে এখানে আমার কি আসবে, এটা ওয়াইটা পরে করছি, এখানে আমার কি আসবে দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে। এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস তোমাদের বি স্কোয়ার প্লাস 2ab, 2a, এ মানে হচ্ছে এখানে সাইন এ আর বি মানে হচ্ছে এখানে সাইন বি। ক্লিয়ার হলো? এটুকু হচ্ছে এক্স স্কোয়ারের আমার যে ভ্যালু এলো সেইটা। এবার দেখো ওয়াই স্কোয়ারটাকে আমি যদি সিমিলারলি লিখি, ওয়াইকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এখানে আমার কী হবে, কজ এ প্লাস কজ বি তার হোল স্কোয়ার হবে, মানে এখানে কী হবে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি, ওটা আর করে দেখালাম না, প্লাস 2 কজ এ কজ বি, কজ এ প্লাস ইন্টু কজ বি। ঠিক আছে, কজ বি এই আমার দাঁড়াবে। এবার আমি একটা কাজ করছি, আমি এই দুটোকে কী করে দিচ্ছি, সিম্পলি আমি যোগ করে দিচ্ছি। ঠিক আছে, দুটোকে আমি কী করছি, সিম্পলি যোগ করে দিচ্ছি। তো এখানে তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে তাহলে কী হবে দেখো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী হবে, এখানে 1 হবে। এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী হবে, 1 হবে। তাহলে বেসিক্যালি এটা মিলে কী হয়ে যাবে, 2 হয়ে যাবে। প্লাস এই যে পুরো এই প্রথম দুটো টার্ম আর নিচের প্রথম দুটো টার্ম, এই দুটো যোগ হয়ে আমার কী হবে, 2 হবে। কেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এই ফর্মুলা অনুযায়ী। আর এখানে কী হবে, এখন আমি 2 কমন নিতে পারি, 2 যদি কমন নিই তাহলে ভেতরে কী চলে আসছে দেখো, সাইন এ ইন্টু সাইন বি, ঠিক আছে, প্লাস কজ এ, এইটা থেকে 2 কমন নিচ্ছি ওপরটা থেকে, আর নিচেটা থেকে 2 কমন নিচ্ছি, তাহলে এই 2 কমন চলে এলো, এই দুটো তো যোগ আছে, তাহলে সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি। ঠিক আছে, কজ এ কজ বি, ঠিক আছে, এই তোমাদের হবে। ওকে, এবার দেখো এই সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি সমান সমান দেখো এখানে লিখেছিলাম কজ এ মাইনাস বি। ঠিক আছে, তার মানে এখানে কী লেখা যায়, 2 প্লাস 2 কজ এ মাইনাস বি, এটা লেখা যায়। এইটা ইকুয়াল টু আমার এখানে কী আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। ঠিক আছে, এবার আমি যদি এই 2টাকে এদিকে নিয়ে যাই তাহলে এটা কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 হয়ে যাবে। আর এই 2টা গুণ আছে, এদিকে গেলে কী হবে, ভাগে হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে, তাহলে কজ এ মাইনাস বি। ঠিক আছে, তুমি দেখো এটাই তোমাদের বার করতে বলেছি, দেখো কজ এ মাইনাস বি ইকুয়াল টু কী হবে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2/2, দিস ইজ দ্য ফর্মুলা হিয়ার। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো, অনেক সময় কাজে লেগে যায় পরীক্ষার সময় এই ফর্ম্যাটে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, একটা সুদ কষার অঙ্ক রয়েছে, চলো নিজেরা ট্রাই করো। 25 সেকেন্ড, তবে 10 সেকেন্ডের অঙ্ক। ওকে, 25 সেকেন্ড ইজ ওভার। দেখো অ্যান্সার কী হবে, অ্যান্সার বলছে তোমাদের 1350। কী বলেছে, বলেছে যে একটা টাকা আছে যেটা হচ্ছে 2700 টাকা, এই টাকাটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, সমান পার্টে বলেনি কিন্তু, তাহলে তো অনায়াসে অ্যান্সার 1350 এক লহমা এসে যেত। ঠিক আছে, কিন্তু দেখতে পাচ্ছি অ্যান্সার এক লহমাতে 1350ই আসছে। কী করে হয় দেখো, সমান পার্টে ভাগ করে দেয়নি, অথচ টাকাটা সমান পার্টেই ভাগ হয়ে যাবে। কী করে হলো দেখো, 2700 ছিল, অর্থাৎ 2700 টাকা ছিল। বলা হয়েছে প্রথম যে পরিমাণ, ধরো সাপোজ প্রথম পরিমাণ হচ্ছে এক্স, পরের পরিমাণ হচ্ছে ওয়াই, আমি এক্স ওয়াই ধরে করবো না, জাস্ট তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এবার এই এক্সের সাথে 15% সুদে এটাকে 4 বছরের জন্য রাখা হয়েছে। ঠিক আছে, আর পরেরটা কি করা হয়েছে, পরেরটা হচ্ছে 10% সুদে 6 বছরের জন্য তোমার রাখা হয়েছে। তো তোমাদের বলেছে যে যদি এইভাবে রাখা হয় এবং এদের পরিমাণ যদি সমান হয়, এই দুটো সরল সুদের পরিমাণ কী হবে, ইকুয়াল হবে, সমান হবে, তাহলে তোমাদের বলেছে ওই 15% হারে ধার নেওয়ার বা ধার দেওয়া টাকার পরিমাণ কত। ঠিক আছে, কী করবো, কিছুই না, দেখো এখানে এক্স ওয়াই না ধরে করলেও হয়, সিম্পলি এই দুটো রেশিও বার করতে হয়। কী করতে, এই দুটোর সিম্পলি রেশিও বার করতে হয়। যদি আমি রেশিও বার করি তার জন্য আমার এক্স ওয়াই দরকার নেই, ওই জন্য আমি এক্স ওয়াই না ধরেও করতে পারি। তো যদি করি আমি দেখতে পাচ্ছি দেখো নিচেও আমার 100 কেটে যাচ্ছে, উপরে দেখতে পাচ্ছ 15 × 4 করলেও 60 হয়, এদিকে 10 × 6 করলেও 60 হয়। তার মানে এখানে যে সুদের মান আসবে সেটা 1:1 আসবে, আর আসবেই, এমনিতেও আসবে। কেন আসবে, কারণ সরল সুদের পরিমাণ সমান বলেছে।
তার মানে এটা যদি 1 ইউনিট হয় এটাও আমার 1 ইউনিটই হবে। সুতরাং এইগুলো করার দরকারই ছিল না, এগুলো করার দরকারই ছিল না। যখন এরকম বলবে যে এত পার্সেন্ট হারে এত বছরের জন্য এত পার্সেন্ট হারে এত বছরের জন্য দুটো অংশে ধার নেওয়া হলো এবং তারপরে যে সুদ বেরোলো সে দুটো সমান হবে, তখন সিম্পলি কী করবে, এটাকে দুটো পার্টে ভাগ করে দেবে। ঠিক আছে, এখানে এই যে 1:1 বেরিয়েছে এটা হচ্ছে x:y এর রেশিও আসে। এই যে এখানে আমি এক্স লিখে কেটে দিয়েছিলাম, আমি তোমাদের দেখানোর জন্য, অনেকে এক্সে অনেকের অ্যালার্জি থাকে ওই জন্য XY কেটে দিয়েছিলাম। এটা x:y এরই কী আসে, এখানে অনুপাত আসে। আর এক্স কী ছিল, এই টাকাটাকে যে প্রথম পার্টে ভাগ করা হয়েছিল সেটা ছিল এক্স, এবং এই টাকাটাকে যে দ্বিতীয় পার্টে ভাগ করা হয়েছিল সেটা ছিল ওয়াই। ঠিক আছে, তো x:y এরই যে অনুপাত আসে সেটা হচ্ছে 1:1। তো 1:1 মানে কি, এই টাকাটাকে সমান দুটো পার্টে ভাগ করা হয়েছে। তার মানে একে হাফ করে দাও, অর্থাৎ 1350 এক্সেরও মান হবে আর 1350 ওয়াই এরও মান হবে। ক্লিয়ার হলো? ওকে, তো এখানে অ্যান্সার আমার কী হবে তাহলে এইটা। এবার এটাকে XY না ধরে কী করে করবো, কিছুই নয়, তুমি দেখতে পাচ্ছ সরল সুদের পরিমাণ সমান, তখন এই টাকাটাকে সিম্পলি দুটো পার্টে ভাগ করে দেবে, আর অঙ্ক কিছু করবেই না। তুমি যখনই দেখবে সরল সুদের পরিমাণ সমান বলছে, ভালো করে দেখো সরল সুদের পরিমাণ কী বলছে, সমান বলছে, তখন আর কিচ্ছু হবে না, জাস্ট এসব কিছু লিখবোই না, এই টাকাটা দেখবো আর একে দুটো সমান পার্টে ভাগ করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে, অর্থাৎ 10 সেকেন্ডে আমার অ্যান্সার আসবে। ঠিক আছে, এবার কেন দুটো পার্টে ভাগ করবো, সমান দুটো পার্টে, তার লজিকটা কেন হবে সেইটা আমি তোমার এখানে এক্সপ্লেন করলাম। ওটা তো শর্টকাট, যে আমি প্রথমেই বলে দিতে পারতাম যে সরল সুদের পরিমাণ সমান থেকে দুটো পার্টে ভাগ করে দাও, তখন তুমি বলবে স্যার সুদের পরিমাণ সমান, তো মেন অ্যামাউন্টকে দুটো পার্টে কেন ভাগ করবো, তখন কেনর উত্তরটা আমি তোমাকে আগে দিলাম, আর পরে তোমাকে আমি শর্টকাটটা কীভাবে ডিরাইভ হচ্ছে সেটা দেখালাম। ঠিক আছে, এই এক্স আর ওয়াই এরই যে অনুপাত আসে সেটাই সুদের পরিমাণের সঙ্গে ইকুয়াল হয়ে যায়, তো 1:1ই আসবে। তো একে কী করবে, তুমি দুটো পার্টে ভাগ করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার এটাও করার দরকার নেই কারণ এখানে লেখাই আছে পরিষ্কার। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, কতগুলো রাশি দেওয়া আছে ইনটু এবং স্কোয়ারের মাধ্যমে তোমাকে বলা হয়েছে লসাগু বার করো। ঠিক আছে, 10 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা করো। দেখো লসাগু করতে হলে আমি বলেছি এরকম যখন থাকবে তখন কী করবে, সব থেকে বড়ো পাওয়ারগুলোকে চুজ করবে আর ইনটু করে বসিয়ে দেবে। ঠিক আছে, আর যদি গসাগু হতো সব থেকে ছোটো পাওয়ারগুলোকে চুজ করবে, ইনটু করে বসাবে। ওকে, ট্রিক দিয়ে দিলাম। চলো, ট্রিক নয়, এটা অ্যাকচুয়ালি এর নিয়মই। ট্রিক বলে বেসিক্যালি অঙ্কে কিছু হয় না, সব ট্রিকই বেসিক থেকেই আসে। ঠিক আছে, চলো, দেখতে সুন্দর লাগে ওই জন্য ট্রিক কথাটা অনেকে ইউজ করে। 25 সেকেন্ড। ওকে, এই অঙ্কগুলো খুব একটা সোজা, মানে ইজি অঙ্ক, টাফ অঙ্ক নয় বলতে চাইছিলাম। ঠিক আছে, চলো অ্যান্সার দেখে না, অ্যান্সার ওইটাই বলেছে। কী হবে দেখো, এর থেকে সব থেকে বড়ো পাওয়ার কোনটা, দুইটাকে নাও, এর মধ্যে 2 স্কোয়ার আছে, এর মধ্যে 2 কিউব আছে, এর মধ্যে 2 আছে, তাহলে সবথেকে বড়ো পাওয়ার কোনটা, 2 কিউব, তো 2 কিউবকে বসাও, ইন্টু দাও। এখানে দেখো 3 কিউব আছে, এখানে 3 স্কোয়ার আছে, আর এখানে অনলি 3 আছে, তার মানে 3 কিউবই বড়ো হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এখানে 5 আছে অনলি, এখানে 5 স্কোয়ার আছে, এখানে 5 কিউব আছে, তার মানে 5 কিউব সব থেকে বড়ো, তো 5 কিউব নেব। এখানে দেখো 7 স্কোয়ার আছে, এখানে 7 মাথায় 4 আছে, এখানে শুধু 7 আছে, তাহলে আমি 7 মাথায় 4টা কি নেব। আর দেখো 11 একটাতেই আছে লাস্টটাতে, তো এইটা আমার অ্যান্সার হবে। এনসিএম বললে এইটা আমার অ্যান্সার হবে। যদি এইচসিএফ বলতো তাহলে কী হতো, সব থেকে ছোটোটা আমার অ্যান্সার আসতো। ছোটো পাওয়ারগুলো কোনটায় দেখো, 2 মাথায় কিছু নেই এই জায়গায়, তো 2 আমার আসতো। 3 মাথায় কিছু নেই দেখো আছে, 5 মাথায় কিছু নেই দেখো আছে, 7 মাথায় কিছু নেই দেখো আছে, 11 আমার থাকবে। তাহলে এইটা হতো আমার এইচসিএফ, দিস ওয়াজ মাই এইচসিএফ। এটা তো এইচসিএফ আর এইটা হবে এলসিএফ। ঠিক আছে, তো দেখো ফার্স্ট অপশানে তাই রয়েছে, এটা আমার হয়ে গেল। ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, cos x প্লাস ওয়াই ইকুয়াল টু হাফ এবং সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স এবং ওয়াই যদি সূক্ষ্ম কোণ হয় এবং এক্স যদি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে এক্স এবং ওয়াইয়ের মান কত। ঠিক আছে, চলো নিজেরা ট্রাই করো। 25 সেকেন্ডের প্রশ্ন নয় এটা, তবু চলো 25 সেকেন্ড। ঠিক আছে, চলো একদমই ইজি প্রশ্ন। কস কতর মান হাফ এবং সাইন কতর মান 0 সেইটা বসাও, বসিয়ে সাইন কস কেটে দাও, বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও 30 তোমাদের অ্যান্সার হবে সিম্পলি। ঠিক আছে, দেখো কী হবে বলে দিই। এখানে বলেছে কজ এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু আমার হাফ বলেছে। এখন কস কতর মান হাফ হয়, আমরা জানি কজ 60 মান আমাদের হাফ হয়। ঠিক, আর নিচে বলেছে সাইন এক্স মাইনাস ওয়াই, এটা ভ্যালু কী বলেছে, সাইন 0 বলেছে।
তো সাইন কতর মান 0 হয়? আমরা জানি সাইন 0 ডিগ্রির মানই আমাদের 0 হয়, ঠিক আছে। এই যে সাইন 0 বলেছে, সাইন 0 ডিগ্রির মানই আমাদের 0 হয়, ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এদিকে প্রথমটা এই কজ কেটে বেরিয়ে যাবে, কারণ ইনটুতে আছে, এই সাইন কেটে বেরিয়ে যাবে। তার মানে কী পাচ্ছি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এবার দেখো যদি আমরা যোগ করি তাহলে ওয়াই কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে 2x এর ভ্যালু কী আসছে? আমাদের 60 আসছে, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু কী আসছে? আমাদের 30 আসছে, ঠিক আছে। এবার তুমি দেখতে পাচ্ছ এই প্রথম ইকুয়েশানটা আমি একটু উপরে লিখছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের 60 ছিল, তাই না, কস কেটে দেওয়ার পরে। এই এক্সের মান আমাদের 30 এসছে, ঠিক আছে। তাহলে তুমি বলো 30 ডিগ্রির সঙ্গে আবার 30 ডিগ্রি যোগ করলে তবেই তো আমাদের 6 ডিগ্রি হয়, তাহলে ওয়াই এর মানও আমাদের কী হবে? 30 হবে, তবেই তো 30 + 30 মিলে এই 60 দেবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? এক্সের মানও আমাদের 30 হবে, ওয়াইয়ের মানও আমাদের 30 হবে, ঠিক আছে। এই পুরো ব্যাপারটা যে ক্যালকুলেশনটা আমি করলাম এটাকে মুখে করা যায়, ওই জন্য আমি বললাম 10 সেকেন্ডের প্রশ্ন, 25 সেকেন্ডের প্রশ্নটা নয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটা একটা সুদ কষা। 5ই ফেব্রুয়ারি 2005 থেকে 18ই ফেব্রুয়ারি 2005 এই সময়কালের মধ্যে উভয় তারিখ সহ, ঠিক আছে, অর্থাৎ দুটো যে তারিখ দেওয়া রয়েছে সেই তারিখকে ধরতে হবে। বার্ষিক 6.14% হারে 3000 টাকা সরল সুদ কত হবে? এরকম ধরনের প্রশ্ন পড়লে তোমরা একটু ঘাবড়ে যাও, আমি তোমাদের এক্সপ্লেন করে বলে দেবো এই ধরনের প্রশ্ন কীভাবে করবে। দেখো, হড়বড় করবে না এই ধরনের প্রশ্নে, আস্তে আস্তে করবে, মানে আস্তে আস্তে বলতে কি স্পিড কম রেখে নয়, মেন্টাল ক্যালকুলেশনটা যেন স্মুথলি হয়, ঠিক আছে। চলো, টাইম স্টার্টস নাও। 30 সেকেন্ড দিচ্ছি, চলো নিজেরা করো। 30 সেকেন্ডের মধ্যে এই প্রশ্ন সলভ করতে পারলে ঠিক আছে, ওকে। কারণ 10 সেকেন্ডে করতে গিয়ে যদি উল্টোপাল্টা করো যোগ বিয়োগে গন্ডগোল হয়ে যাবে। ওকে, টাইম ইজ ওভার। এটা তোমাদের 37.5 অ্যান্সার হবে। দেখো 2005 আছে, 2005 মানে হচ্ছে এটা লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাসে আমার 5th ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আসবে। লিপ ইয়ার নয়, এটা লিপ ইয়ার বলছি, লিপ ইয়ার নয়, এটা লিপ ইয়ার নয় মানে এটা 29 তারিখ পর্যন্ত হবে না, 28 তারিখ পর্যন্ত হবে। তার মানে টোটাল এখানে 24 দিন আমার থাকবে, ঠিক আছে। 5th ফেব্রুয়ারি ধরে, কারণ এখানে বলেছে উভয় তারিখ সমেত, 28 থেকে 5 বাদ দিলে 23ই হয়, কিন্তু 5th ফেব্রুয়ারিকে যদি আমি ধরি তাহলে এটা 24 দিন হয়ে যাবে, ক্লিয়ার। এবার দেখো মার্চ মাসে তাহলে আমার কত দিন হবে? মার্চ দেখো, মার্চ মাস 31 দিনে হয়, তো 31 তারিখ মানে 31 ডেজ হবে। আর ওদিকে আমার এপ্রিলে আমার 18 দিন নিতে বলেছে। টোটাল তাহলে কতদিন হচ্ছে? 24, 31 এবং 18, মানে 24 আর 1 25, 25 আর 30 55, 55 আর 8 হচ্ছে তোমাদের 63, 63 আর 10 তার মানে 73। টোটাল আমার 73 দিন হচ্ছে, ইয়েস। তার মানে 73 দিনের ওপর বেস করে আমি সরল সুদ নির্বাচন করব। কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? PTR/100, 73,000 টাকা। আচ্ছা, ওটা 73 দিন আছে, 73 দিনকে বছরে পরিণত করতে গেলে কী হয়? 365 দিয়ে ভাগ করতে হয়, কারণ 365 দিনে 1 বছর হয়, ইন্টু আমাদের সুদের যে হার রয়েছে সেটা তোমাদের কত রয়েছে? 4 ছক 24 আর 1 25, 25-এর 4% নিচে যাবে তো 400 হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছি এটা কাটলে হয় তোমাদের 5 দিয়ে এটাকে কাটলে হয় তোমাদের আবার 5, এই দুটো শূন্য উড়ে যাচ্ছে, 4 দিয়ে 30কে কাটলে হয় 7.5, ঠিক আছে। তার মানে এখানে 7.5 × 5 মানে 37.5। এই হচ্ছে তোমার সুদের যে টাকা হবে সেটা হবে এই টাকাটা, ক্লিয়ার হলো। এখানে ক্যালকুলেশনটা কোথায় আছে? PTR/100 তো সবাই জানো, ক্যালকুলেশনটা আছে এই মাসের ক্যালকুলেশনে, ঠিক আছে। এই জায়গায় 23 দিন হবে না, কিন্তু 24 দিন হবে, এটা বুঝে কাজ করবে, ওকে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 17-র মাথায় 200 আছে, এটাকে যদি 18 দ্বারা ভাগ করা হয় ভাগশেষ কত হবে? ঠিক আছে, চলো 10 সেকেন্ডের প্রশ্ন। আমার তো এখনই অ্যান্সার হয়ে গেছে, 1 অ্যান্সার হবে। চলো ট্রাই করো নিজেরা, দেখি। 20 সেকেন্ড দিচ্ছি। ওকে, টাইম ইজ ওভার। দেখো 1 অ্যান্সার আছে। কীভাবে অ্যান্সার হচ্ছে দেখো, নেগেটিভ রিমাইন্ডার যদি আমরা ইউজ করি তাহলে 17কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে আমাদের নেগেটিভ রিমাইন্ডার কত আসবে? 1 আসবে। কীভাবে হয় দেখো, 18 ভাগ 17, তাহলে 18 1 × 18,
17 থেকে 18 বিয়োগ করলে কত হয়? -1 হয়। তাহলে নেগেটিভ রিমাইন্ডার কত আসছে আমাদের? -1। এবার দেখো এটা একটা 17কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে নেগেটিভ রিমাইন্ডার কত আসছে আমাদের? -1। কিন্তু এখানে কতগুলো 17 আছে? 200 খানা 17 আছে, তার মানে নেগেটিভ রিমাইন্ডারও আমাদের 200 খানাই আসবে। ঠিক আছে, তো -1-এর মাথায় -1-এর মাথায় 200 আছে। আমরা জানি যখন -1-এর মাথায় ইভেন পাওয়ার থাকে, মানে জোর পাওয়ার থাকে, এই পাওয়ারটা কি? জোর পাওয়ার। তখন আমাদের গুণ করলে -1 × -1 × -1 এবং 200 বার গুণ করলে আমাদের কী দেবে? +1 দেয়। কী দেয় আমাদের? +1। তার মানে রিমাইন্ডার কী আসবে? +1 আমাদের ভ্যালু আসবে। দ্যাট ইজ ওয়াই অ্যান্সার ইজ 1। হলো ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এ হলো বি এর তুলনায় 50% দক্ষ। ঠিক আছে, একদিনের মধ্যে এ এবং বি একসাথে যা কাজ করতে পারে, বি তার অর্ধেক অংশ কাজ করতে পারে। যদি সি তার অর্ধেক অংশ কাজ করতে পারে। যদি সি একা 40 দিনে কাজটা সম্পন্ন করে, তাহলে এ বি সি একসাথে কাজটা কতদিনে করবে? 15 সেকেন্ডের প্রশ্ন। চলো টাইম স্টার্টস নাও। আমি 30 সেকেন্ড দেবো, চিন্তা নেই, যা আছে তার ডবল দিচ্ছি টাইম, পারা উচিত। ওকে, টাইমার ইজ ওভার। দেখো অঙ্কটা কিন্তু আমার স্টার্ট হবে সেকেন্ড লাইন থেকে। এ হলো বি এর তুলনায় 50% দক্ষ, একদিনের মধ্যে এ বি একসাথে যা কাজ করে, এই সেকেন্ড লাইন থেকে অঙ্কটা স্টার্ট হবে। কারণ আমি দেখতে পাচ্ছি টোটাল সি এর দিন দেওয়া রয়েছে, সি এর দিনের ওপরই নির্ভর করছে, মানে সি এর এফিসিয়েন্সি আমার লাগবে। ঠিক আছে, তো একদিনের মধ্যে এ এবং বি একসাথে যা কাজ করে, সি তার অর্ধেক কাজ করতে পারে। এটার মানে হচ্ছে এ প্লাস বি যদি একদিনে 2 ইউনিট করে, তাহলে সি করবে 1 ইউনিট কাজ। তার মানে এ আর বি এর এফিসিয়েন্সি হবে 2 ইউনিট, আর সি এর এফিসিয়েন্সি হবে 1 ইউনিট। টোটাল এফিসিয়েন্সি কত? তাহলে 3 ইউনিট হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। এবার বলছে সি একা 40 ডেজে কাজটা সম্পন্ন করতে পারে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 আর সি এর লাগে 40 দিন, তার মানে টোটাল ওয়ার্ক যেটা আছে সেটা হচ্ছে 40 ইউনিট ওয়ার্ক আছে। এই 40 ইউনিট ওয়ার্ক এ বি সি একসাথে কতদিনে করবে? দেখো এ বি সি এর টোটাল এফিসিয়েন্সি কত? 3 ইউনিট, তাই 40/3 দিনে করবে। তাহলে অ্যান্সার কত হবে? 13 × 1 = 3 দিন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এখানে আমার প্রথম লাইনটা ইম্পর্টেন্টই নয়, প্রথম লাইনটা নিয়ে যারা সময় নষ্ট করবে তাদেরই কিন্তু টাইমটা বেশি লাগবে। ঠিক আছে, অঙ্ক পড়ে বুঝতে হবে কোন ইনফরমেশানগুলো আমি নেবো আর কোনগুলো আমি নেবো না। ইনফরমেশানগুলো পুরোটাই কি রেলিভেন্ট, নাকি কিছু ইনফরমেশান আমার এক্সট্রা দেওয়া আছে, এগুলো বুঝে কাজ করতে হয়। প্রথম লাইনটা এক্সট্রা দেওয়া ছিল, আমার লাগতোই না। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, এটা আমাদের লাস্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলেছে AB/AC = BD/DC যদি হয়, তাহলে কোন ABC এর মান কত? ঠিক আছে, দেখো AB এই যে এই বাহুটা বাই AC, AC মানে কোন বাহুটা? ঠিক এর অপোজিট বাহুটা, এই যে AB/AC, এই হচ্ছে AB/AC = এই যে BD/DC। ঠিক আছে, এই রকম যখন থাকবে তখন তুমি কি বুঝবে এবং তার থেকেই অঙ্কটা হবে। ওকে, চলো নিজেরা অ্যান্সার করো। যদি ওইটা যে ফর্মুলাটা এখানে দেওয়া হয়েছে সেটা কিসের ফর্মুলা যদি বুঝতে পারো তাহলে ইজি হবে, তা নাহলে কিন্তু টাফ হয়ে যাবে। AB/AC = BD/DC মানে এটা যদি হয় তাহলে কোন ABC এর মান কত? ঠিক আছে, 30 সেকেন্ড দেবো। দেখো AB/AC = BD/DC, এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টরের ফর্মুলা, মানে কোন বিভাজন যখন হয় এবং সমদ্বিখণ্ডিত যখন হয় তখনকার ফর্মুলা এটা। মানে এই যে এডি রেখা, এই যে এ থেকে ডি পর্যন্ত যে রেখা, সেটা কোন একে কি করেছে? সমান দুটো খণ্ডে ভাগ করে দিয়েছে, তখনই কিন্তু এই ফর্মুলাটা আমরা লিখি। ওকে, তার মানে এটা যদি 28 হয় তাহলে এটাও আমাদের কত হবে? এটাও কিন্তু তোমাদের 28 ডিগ্রি হবে, এটাও কিন্তু আমাদের 28 ডিগ্রি হবে। আমাদের এই কোণটার মান বার করতে বলেছে, এই কোণটার মান। তার মানে দেখো কোণ এর একদিকে আছে 28, অপর দিকে আছে 28, তাই টোটাল কোণ এর মান কত হবে? 28 + 28 মানে 56 ডিগ্রি হবে। ঠিক আছে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো এই কোণটার মান যদি 56 ডিগ্রি হয়, এই কোণটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে টোটাল আমাদের কত হচ্ছে? 116 ডিগ্রি। ঠিক আছে, এই আমাদের হচ্ছে। আর আমরা 180 থেকে যদি 116 ডিগ্রিকে বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব কোণ বি এর মান, এই যে মানে এ বি সি এর মান,
সেটা আমাদের কত হবে 64 ডিগ্রি। তাহলে অ্যান্সার আমাদের কী হবে 64 ডিগ্রি। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, আমি অফিসিয়াল তোমাদের অ্যান্সার কি দেখাইনি, বাট এটাই অ্যান্সার ছিল, ঠিক আছে 64 ডিগ্রি। এইভাবে সলভ করতে হয়। তাহলে এটা কিসের ফর্মুলা, এবি বাই এসি ইকুয়াল টু বিডি বাই ডিসি, এটা হচ্ছে তোমাদের অ্যাঙ্গেল বাইসেক্টরের ফর্মুলা, মানে কোন সমদ্বিখণ্ডকের ফর্মুলা, ঠিক আছে, এটা মনে রাখবে। তখনই কিন্তু এই ফর্মুলাটাকে লেখা যায়। এটা প্রুফও করে দেখানো যায়, এখানে আর প্রুফ করে দেখাচ্ছি না, যদি তোমাদের মনে হয় এটা প্রুফ করে দেখানো। আরেকটা অঙ্ক আমি নেক্সট দিন আনবো এর ওপরে বেস করে, যে রেলওয়েতে হয়তো পড়েনি, চেষ্টা করে দেখবো রেলওয়েতে পড়েছে এমন অঙ্ক বার করা। যদি না পাই এর ওপর আরেকটা অঙ্ক আনবো, সেখানে আমি তোমাদের প্রমাণ করে দেখিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। এটা আমাদের লাস্ট অঙ্ক ছিল, পিডিএফ দিয়ে দেওয়া হবে।